হ্যালো। আচ্ছা। আহ, আচ্ছা, সবাই কি ক্লিয়ারলি কথা শুনতে পাচ্ছেন? একটু আমাকে জানান যে সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। জি, আলহামদুলিল্লাহ ক্লিয়ার না? ওকে। আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, আমরা তাহলে গত দিনকার পর থেকে আমরা স্টার্ট করি। আজকে আমাদের যে পরের প্রশ্নটা থেকে আমরা স্টার্ট করব, সেটা ছিল যে এই টাইপের কোশ্চেন। আচ্ছা, যেহেতু গতদিন এই টাইপের কোশ্চেন আমরা করছিলাম, তাই আপনাদেরকে যদি এই কোশ্চেনটা আমি করতে দেই, একটু করেন দেখি কিভাবে করে করবেন। একবারে গতদিন যেহেতু কোশ্চেনটা করাইছি, এই কোশ্চেনটা একটু নিজেরা করেন দেখি, পারেন কিনা। সবাই সবাই একটু করেন দেখি, তাড়াতাড়ি। যে একটি সংখ্যার 75%-এর সাথে 75 যোগ করলে সংখ্যাটি সমান হয়। 75%-এর সাথে 75 যোগ করলে সংখ্যাটি সমান হয়। নিজেরা 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 করেন। ঠিক আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। করেন করেন করেন, তাড়াতাড়ি। হুম, নিজেরা করেন। একটি সংখ্যার 75%-এর সাথে 75 যোগ করলে সংখ্যাটি হয়, সংখ্যাটির মান কত? কই আসছে আনসার? পারছি। যেহেতু গতদিন আমরা করেছিলাম, তাহলে কি করতে হবে? ধরি সংখ্যাটাকে কত পার্সেন্ট ধরি আমরা? ধরি সংখ্যাটি হচ্ছে 100%, না? ধরি সংখ্যাটি হচ্ছে 100%। তাহলে সংখ্যাটাকে 100% ধরতে হয়। আচ্ছা, বলছে যে প্রশ্ন মতে আমরা যদি বলি 75%-এর সাথে, এইটার 75%-এর সাথে 75 যোগ করলে ওই সংখ্যাটি হয়। ওই সংখ্যাটি মানে কত পার্সেন্ট বলেন তো? 100%। সংখ্যাটা তো 100%, মানে সংখ্যাটার 75%-এর সাথে যদি 75 যোগ করি তাহলে 100% হয়। ওই তো সবাই 300 300 300 অ্যান্সার দিচ্ছে, দেখা যাক আসে কিনা। তাহলে 100%-কে যদি এই পাশে আনি, 75% মাইনাস 100%, আর এটা যদি বাম পাশে ডান পাশে যায় তাহলে আসবে -75। অর্থাৎ আমার আসতেছে -25%-এর মান হচ্ছে -75। আমরা যদি দুই পাশ থেকে মাইনাস আর মাইনাস ঢুসুম ঢুসুম করে দেই, তাহলে এই 25%-এর মান হচ্ছে আমরা 75 পেলাম। তার মানে আমরা বলতে পারবো যে 25%-এর মান হচ্ছে 75। কিন্তু আমরা তো 25%-এর মান চাই না, আমরা তো চাই 100%-এর মান, কারণ 100% মানে হচ্ছে সংখ্যাটি। তাহলে অতএব 1%-এর মান হবে 75 ভাগ হচ্ছে 25। হ্যাঁ, 3 25-এ যেহেতু 75, তার মানে 1%-এর মান হবে হচ্ছে 3। তার মানে এখান থেকে আমরা যদি 100% বের করি, তাহলে 3 গুণন হবে 100, মানে হবে 300, সংখ্যাটা হবে 300। ঠিক আছে? আমি গতদিনই দেখিয়েছি এই অঙ্কগুলো এক্স ধরে করলে অনেক বড় হয়, তাই না? গতদিন আমরা এক্স ধরেও করছিলাম, তো দেখতেছিলাম যে এক্স ধরে অনেক বড় হয়, 100% ধরে করলে সহজ হয়। যে সংখ্যাটাকে 100% ধরবো, 75%-এর সাথে 75 যোগ করলে সংখ্যাটি হয়। সংখ্যাটিকে যেহেতু 100% ধরছি, তাহলে এইটার 75%-এর সাথে আমরা কি 75 যোগ করছেন, তাহলে ওই সংখ্যাটাই হয়েছে, মানে 75% 100% হয়েছে। তাহলে 75% মাইনাস 100% সমান এই 75 ডান পাশে চলে গেলে -75। তাহলে -25%, 75% থেকে 100% বাদ দিলে -25% ইকুয়াল -75, মাইনাস মাইনাস কাটা, 25%-এর মান 75, 1% কত, 100% কত। ক্লিয়ার? বুঝছি, পারবো। হুম। আচ্ছা। আচ্ছা ইবনুল। হুম। নূতন। সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। হুম, গত দিনকার এই কোশ্চেন আমরা করেছিলাম, তাই না? করতে থাকেন। ওকে, ওয়েল ডান। ডুসুম ডুসুম ক্লিয়ার? পারবো।
তাহলে এইভাবে করে কিন্তু আমরা এই অঙ্কটা সলভ করতে খুব ইজিলি সলভ করতে পারি। আমার মনে হয় যে কোনো প্রবলেম হবে না, সবাই পারবেন, কোনো প্যারা নাই, খুবই ইজি। আসেন আমরা ঢুসুম ঢুসুম করে পরের পরের প্রশ্নে যাই। তাহলে কি বলেছে, কোন সংখ্যার কোন সংখ্যার কোন সংখ্যা 40% এবং 10% পার্থক্য হচ্ছে 3.6। মানে কোন সংখ্যা যে আছে এই সংখ্যাটাকে কত পার্সেন্ট জানি ধরে নিব, ধরি সংখ্যাটি কত, 100%। আগের মতোই তো নাকি? ধরি সংখ্যাটি কত পার্সেন্ট বলেন, 100%। এখন আমাদের প্রশ্ন মতে যেটা বলেছে যে 40% মানে 40% এবং 10%, 40% মাইনাস হচ্ছে 10%, বলছে এই দুইটার পার্থক্য হচ্ছে 3.6। 40% আর 10%-এর পার্থক্য মানে কি, 40% মাইনাস 10%, এটার পার্থক্য হচ্ছে 3.6। স্যার আমি যে ওয়েবসাইটে ঢুকতে পারছি না, ঢুকবো কিভাবে, কাকে বলবো? ওখানে ওখানে ইয়া দেওয়া আছে তো, মানে আপনি যেই আইডি দিয়ে প্রথমে লগ ইন করেছিলেন, আপনি লগ ইন করেছিলেন বলতে কোর্স কিনেছিলেন, যেটা যেই আইডি দিয়ে, সেই আইডি দিয়ে লগ ইন করবেন, তাহলেই হবে। ঢুকতে পারবেন না কেন? আর ওখানে একটা নাম্বারও দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করেন। তাহলে 30%-এর মান হচ্ছে 3.6। 30%-এর মান মানে মাইনাস হলো কি করে যে বলছে যে 40% আর 10%-এর পার্থক্য মানে হচ্ছে বিয়োগফল। মনে করেন আমি যদি বলি 30 আর 20-এর পার্থক্য, 30 আর 20-এর পার্থক্য 10, কি করতে হবে, 30 থেকে 20 বিয়োগ করতে হবে। পার্থক্য বললে বিয়োগ করতে হয়। সেরকম যে বলছে 40% আর 10%-এর পার্থক্য, তাই 40% আর 10%-এর পার্থক্য, তার মানে 40% মাইনাস 10% পার্থক্য বলছে, তাই বিয়োগ করছি। তাহলে 30% এর মান হচ্ছে 3.6। ঠিক আছে, তাহলে আমরা পেলাম কি, 30%-এর মান যদি আমরা 3.6 পাই, আমরা 1%-এর মান কত পাবো? উপরে 3.6, নিচে কত, 30। তাহলে 100%-এর মান কত পাবো? হ্যাঁ, 3.6 গুণন হবে 100, ভাগ হবে 30। ঢুসুম ঢুসুম করে কাটা। আমরা জানি যে 3.6-কে আমরা যদি 10 দিয়ে গুণ করি তাহলে হবে 36। 36/3 কাটাকাটি করলে কত আসে বলেন তো? 12। তার মানে উত্তর হবে 12। দেখেন তো বুঝছেন কিনা, সবাই ক্লিয়ার? বুঝছি, পারবো। মানে বলেছে 40% আর 10%-এর পার্থক্য 3.6। তাহলে পার্থক্য মানে কি, বিয়োগফল। তাহলে 40% থেকে আমি যদি 10% বাদ দিই, তাহলে 40% মাইনাস 10% মানে 30%। এইটার মান হচ্ছে কত, 3.6। তার মানে 30%-এর মান 3.6 হলে কি, আমাদের তো সংখ্যাটা হচ্ছে 100%। 30%-এর মান 3.6, 1% কত, 100% কত। রাইট, বুঝছি, ক্লিয়ার। ওয়েল ডান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কিছু বাড়ানো কমানোর অঙ্ক করব। হ্যাঁ, এই যে ক্ষেত্রফল, বাহুর বৃদ্ধি হ্রাস, এই টাইপের অঙ্ক করব। এটা অঙ্ক আমরা বুঝে বুঝে নিব। তো মনে করেন আমি আগে রিটেন এই যে 28তম বিসিএস রিটেনে আসছে যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই যদি 10% বৃদ্ধি করে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। আমরা এমসিকিউ পরে আসতেছি, আগে আমরা বেসিক শিখবো, তাই না? এই অঙ্কটা দেখে দেখে আমরা হচ্ছে বেসিক শিখবো। অঙ্কটার কোশ্চেন দেখে, এইটা এই কোশ্চেন করাচ্ছি জন্য যে বেসিক শিখতেছি না তা না, এইটা এই অঙ্ক করতে করতেই আমরা বেসিকটা শিখবো, বেসিক নিয়মটা শিখবো, বেসিক নিয়ম শিখবো। কোশ্চেনটার মাধ্যমে আমরা বেসিক শিখবো, কোশ্চেনটা অ্যান্সার করতে করতে। ঠিক আছে, তারপরে বেসিক শেখার পরে আমি এমসিকিউ শর্টকাট শেখাবো। তাহলে প্রথম হচ্ছে বেসিক শিখবো যে কিভাবে করে আসলে করতে হয়। তো এখানে বলছে যে একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই উভয়ই যদি আমাদের 20% বৃদ্ধি করা হয়, এটার সিস্টেমটা হচ্ছে যে আপনাকে ধরে নিতে হবে, আপনি ধরে নিবেন যে আয়তাকার বাগানের দৈর্ঘ্যকেও আপনি 100 ধরে নিবেন, দৈর্ঘ্যকেও আপনি 100 ধরে নিবেন। ধরি আয়তাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে 100 একক,
আর এবং প্রস্থটাও 100, দৈর্ঘ্য এবং প্রস্থ দুটেই 100 ধরে নেবেন। মানে ব্যাপারটা কি, আয়তাকার দৈর্ঘ্য আর প্রস্থ সমান হইলে তো সেটা বর্গ টাইপের হয়ে গেল। এটা আমি জানি যে দৈর্ঘ্য আর প্রস্থ সমান হইলে বর্গ হয়, কিন্তু আপনার মনে রাখতে হবে আয়তাকার মানে হচ্ছে বিপরীত বাহুগুলা সমান। বিপরীত বাহুগুলা সমান, একটা বর্গেরও বিপরীত বাহুগুলা সমান থাকে। এইটা আর এটা বিপরীত বাহু সমান, এটা আর এটা বিপরীত বাহু সমান, এবং কোণগুলা সমকোণ। তাহলে একটা আয়তাকারের যেমন বিপরীত বাহু সমান থাকে, বর্গেরও বিপরীত বাহুগুলা সমান থাকে, কিন্তু বর্গের প্রতিটা বাহুই সমান থাকে আবার। তা আয়তর সংজ্ঞা হচ্ছে বিপরীত বাহুগুলা সমান হইলেই তাকে আয়ত বলে। সবগুলা সমান হইলে যে আয়ত হবে না তা না, মানে প্রতিটা বর্গই এক ধরনের হচ্ছে আয়ত। এটা কিন্তু মাথায় রাখতে হয়। এটা আপনাদেরকে যখন জ্যামিতি পড়াবো তখন কিন্তু এটা কোশ্চেনও আসে, যে প্রতিটা বর্গই কিন্তু এক ধরনের আয়ত। কারণ একটা বর্গের কিন্তু বিপরীত বাহুগুলা সমান এবং কোণগুলা সমকোণ থাকেই, তার মানে প্রতিটা বর্গই এক ধরনের কিন্তু আয়ত। এই জন্য আপনি এটা ধরে নিতে পারেন। তাহলে আপনার ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে? ক্ষেত্রফল ক্ষেত্রফল যেটা দাঁড়াবে সেটা আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তার মানে 100 গুণন দিলাম 100, 100 আর 100 গুণ করলে একের পরে হবে 4টা শূন্য। একের পরে আমরা 4টা শূন্য বসাই দিলাম, একের পরে 4টা শূন্য। ঠিক আছে, এটা এটা হচ্ছে ক্ষেত্রফল। আচ্ছা, এখন বলছে দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 20% করে বাড়িয়েছি। তাহলে 20% বৃদ্ধিতে আমরা যদি বলি দৈর্ঘ্য, হ্যাঁ 20% বৃদ্ধিতে আমরা যদি বলি দৈর্ঘ্যের কথা, তাই না? তাহলে 20% বৃদ্ধিতে দৈর্ঘ্য কত? 100 + 20 মানে কত বলেন তো? 120। তাহলে 20% আমাদের আবার কি উভয়ই আবার 20% বাড়ছে, মানে কি 20% বৃদ্ধিতে আমি যদি বলি প্রস্থ, তাহলে 100-র চেয়ে 20 বাড়বে। তার মানে কি 100 + 20 মানে কত হবে বলেন তো? 120। তাহলে নতুন যে ক্ষেত্রফলটা আসলো, নতুন ক্ষেত্রফলটা কত হবে? নতুন ক্ষেত্রফল হবে আমাদের দৈর্ঘ্য হবে 120, প্রস্থ হবে 120, 120 গুণন 120, তার 12 12 যেহেতু 144, 144 আর এরপরে দুটা শূন্য, তাহলে নতুন ক্ষেত্রফল হচ্ছে এটা। তাহলে আমরা যদি এখান থেকে বলি যে ক্ষেত্রফল বৃদ্ধি পেল কতটুকু, বলেন ক্ষেত্রফল বৃদ্ধি পেল কতটুকু? বৃদ্ধি পাইছে কতটুকু? বৃদ্ধি পেয়েছে হচ্ছে 14,400, আর এখানে ছিল হচ্ছে 10,000। হ্যাঁ 10,000, আমি যদি বিয়োগ করি তাহলে আসতেছে 4,400। 4,400 এটা হচ্ছে বৃদ্ধি পেয়েছে। আমি গতদিন পড়িয়েছিলাম যে শতকরা, আপনি যখন কোনো কিছু শতকরা মান বের করতে চান, তাহলে শতকরা কতটুকু বৃদ্ধি পেয়েছে এটা যদি বের করতে চাই, যতটুকু বৃদ্ধি পেয়েছে সেইটা দিব উপরে, যার মধ্যে বৃদ্ধি পেয়েছে হচ্ছে ক্ষেত্রফলটা হচ্ছে 10,000-এর মধ্যে। আগে ছিল ক্ষেত্রফল 10,000, 10,000-এর মধ্যে বৃদ্ধি পেয়েছে, তাই একের পরে আমরা 4টা শূন্য দিলাম, ইন্টু দিব হচ্ছে 100%। তাহলেই আমাদের কাহিনী হয়ে যাবে। দুটা শূন্য কেটে দিলাম, এই দুটা শূন্য এই দুটা শূন্য কেটে দিলাম, তাহলে হবে 44%। তার মানে 44% হচ্ছে বৃদ্ধি পাবে। দেখেন বুঝছেন কিনা, লিখিত নিয়মটা দেখেন তো বুঝছেন কিনা। মানে ভালো করে বুঝেন, ভালো করে বুঝে নেন। দৈর্ঘ্য 100 ধরছি, প্রস্থ 100 ধরছি, তাহলে ক্ষেত্রফল কত? 100 গুণন 100, মানে একের পরে 4টা শূন্য। 20% বৃদ্ধিতে দৈর্ঘ্য কত? 120, প্রস্থ কত? 120, তাই না? তাহলে 120 আর 120 নতুন ক্ষেত্রফল কত আসতেছে? 12 12 144, 14,400। তা বৃদ্ধি পাইলো কত? 14,000, 14,400 বিয়োগ 14,400 বিয়োগ 10,000, তার মানে কি 4,400 বৃদ্ধি পাইছে কতর মধ্যে? হুম বুঝেছি স্যার, ক্লিয়ার। লাস্ট পার্টটা হচ্ছে যে গতদিন বলছিলাম, মনে করেন ওই যে আয় আয়ের পার্সেন্টেজ বের করতে, ছাত্রের পার্সেন্টেজ যদি বের করতে বলি, যে একটা স্কুলে ছাত্র আছে 10 জন, ছাত্রী আছে 50 জন, তাহলে আপনি কতজন শতকরা ছাত্র আছে, তাহলে কিভাবে বের করবেন? তাহলে ছাত্রের পার্সেন্টেজ বের করতে হলে ছাত্রের সংখ্যা যাবে উপরে, মোট সংখ্যা যাবে নিচে। সেই রকম যে আপনার বৃদ্ধির পার্সেন্টেজ বের করতেছে, বৃদ্ধির পরিমাণ হচ্ছে 4,400, এটা যাবে উপরে। আর কত ছিল, মানে বৃদ্ধিটা পাইছে কার মধ্যে, কার সাপেক্ষে বৃদ্ধিটা? বৃদ্ধিটা হয়েছে 10,000-এর মধ্যে। শতকরা বৃদ্ধি হচ্ছে যে কোনো সময়। আপনাকে যদি আমি বলি যে আপনার বেতন
আপনার বেতন আগে ছিল মনে করেন 5,000 টাকা, আপনার বেতন আগে ছিল মনে করেন 5,000 টাকা, এখন বাড়লো মনে করেন 1,000 টাকা, তাহলে নতুন হইলো কত বলেন তো? 6,000 টাকা হইলো আপনার, 6,000 টাকা নতুন বেতন। তাহলে বাড়লো কত পার্সেন্ট? বাড়লো কত পার্সেন্ট? তাহলে 1,000 কে আমরা কত দিয়ে ভাগ দিব? 5,000, 5,000-এর মধ্যে বাড়ছে 1,000, ইন্টু হচ্ছে 100%। এইভাবে মানে আগে যেই বেতনটা ছিল সেই বেতনটার চেয়ে আমার বাড়ছে হচ্ছে 1,000। তাহলে এই আগের তুলনায় বৃদ্ধির পার্সেন্টেজ যদি বের করতে বলি, তাহলে আগের বেতন উপরে যাবে হচ্ছে বৃদ্ধি পেয়েছে কত, সেরকম। ক্ষেত্রফল বাড়ছে কত? ক্ষেত্রফল বাড়ছে হচ্ছে এইটা মাইনাস এইটা, 4,400। সেটা কার মধ্যে বাড়ছে? আগে কত ছিল? এই 10,000-এর মধ্যে আমার আসলে 4,400 বাড়ছে। তারপরে নিচে যাবে 10,000, উপরে যাবে 4,400 ইন্টু 100%। ঠিক আছে? ক্লিয়ার? বুঝছি? পারবো? এগুলো যদি একক একক দিয়েও করা যায়, যদি কেউ একক দিতে চায়, এখানে একক হবে একক, হ্যাঁ, এটা দিতে হবে একক, এখানে দিতে হবে একক, আর যখন গুণ করবেন তখন হবে বর্গ একক। একক আর একক গুণ করলে আসে বর্গ একক। বা মিটার মিটার দেওয়া যায়, মিটার দেওয়া যায়, বর্গ মিটার, এরকম আর কি। হ্যাঁ, এটা আবার মনে করেন একক, এটাও আসবে একক, হ্যাঁ, একক লিখা যায়। তারপরে এটা আসবে বর্গ একক, এটাও আসবে বর্গ একক, তারপরে এটা। ঠিক আছে? এক্স ওয়াই ধরে করলে অযথা বড় হবে। হ্যাঁ, আচ্ছা, একটা অঙ্ক তাও বলে দেই। এক্স ওয়াই ধরে, আপনি এক্স ওয়াই ধরে যে করতে পারবেন না তা না, এক্স ওয়াই বা ক খ ধরে করা যায়, কিন্তু এক্স ওয়াই বা ক খ ধরে করলে অঙ্কগুলো বড় হয়। ঠিক আছে? বুঝছি। আচ্ছা, আমি দেখাই। দেখেন দেখেন কাহিনীটা দেখেন। আপনি ধরে নিলেন যে ধরি, ধরি মানে বড় হয় মানে কি? বড় না, মানে আপনার বুঝতে নিজেরই সমস্যা হইতে পারে। অনেকের যারা নর্মাল স্টুডেন্ট আছে, যারা একটু অঙ্কে দুর্বল, তারা এক্স ওয়াই ধরে করলে একটু বড়, মানে একটু দুর্বলতা ফিল করে। কিরকম দুর্বলতা ফিল? তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যদি এক্স আর ওয়াই ধরি, তাহলে আমরা এখান থেকে ক্ষেত্রফল কত পাবো বলেন তো? ক্ষেত্রফল পাবো হচ্ছে এক্স ওয়াই, তাই না? ক্ষেত্রফল পাবো কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে এক্স ওয়াই। এখন আমি যদি বলি যে 20% বৃদ্ধিতে, 20% বৃদ্ধিতে, 20% বৃদ্ধিতে দৈর্ঘ্য, তাহলে 20% বৃদ্ধিতে দৈর্ঘ্যের পরিমাণ কি দাঁড়াবে? যে আগের দৈর্ঘ্য ছিল এক্স, আর এখন বাড়ছে হচ্ছে এক্স এর কত পার্সেন্ট বলেন তো? 20%। এক্স এর 20% বাড়ছে। এই যে এই কথাগুলো আপনাকে লিখতে হচ্ছে এক্সট্রা। এক্স প্লাস এক্স এর 20% মানে, এর মানে গুণন 20% মানে 20 ভাগ হচ্ছে 100। তার মানে আপনার ঢুসুম ঢুসুম করে কাটলেন, এখানে আসলো হচ্ছে, তার মানে এক্স প্লাস এক্স ভাগ হচ্ছে 5। অর্থাৎ আপনি এখানে যদি 5 লসাগু করেন, 5x প্লাস এক্স মানে হচ্ছে 6x, 6x বাই আপনার 5। 20% বৃদ্ধিতে, বৃদ্ধিতে প্রস্থ এরকমই আসবে, 20% বৃদ্ধিতে প্রস্থ, সেটা হচ্ছে ওয়াই প্লাস ওয়াই এর 20%, মানে এটাও আসবে কি 6y/5, এটা আসবে। অতএব নতুন ক্ষেত্রফল যেটা আসবে, অতএব নতুন ক্ষেত্রফল যেটা আসবে, নতুন ক্ষেত্রফল, তখন কি আসবে? নতুন ক্ষেত্রফল আপনি গুণ করবেন, দেখেন গুণ করবেন যখন, যে 6x/5 গুণন আসতেছে 6y/5, তার মানে 6×6 = 36, বাই 5×5 = 25, xy। তাহলে বৃদ্ধি পেল কত? বৃদ্ধি পেল, ক্ষেত্রফল যে বৃদ্ধি পেল সেটা হচ্ছে 36/25 xy মাইনাস আসতেছে xy, এটা বৃদ্ধি পেয়েছে যেহেতু আগে xy ছিল। তাহলে 25 হচ্ছে আমাদের লসাগু, তাহলে 36xy থেকে আমাদের বাদ যাবে হচ্ছে 25xy, তাহলে থাকে হচ্ছে আমাদের 11xy। তাহলে 11xy/25 এটা হচ্ছে বৃদ্ধি পেয়েছে। তাহলে শতকরা বৃদ্ধি কত? শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধির পরিমাণ যদি বের করতে চাই, তাহলে আমাদের আসবে 11xy, হ্যাঁ, 11xy ভাগ, ভাগ আমরা নিচে না দিয়ে এইভাবে করে ভাগ দিলাম, ভাগ, মোট মোট ছিল আমাদের কত আগে? xy, xy এর মধ্যে ভাগ হচ্ছে xy, ইন্টু হবে হচ্ছে 100%। তাহলে আমরা কি পাচ্ছি? যে ভাগ যদি করা যায়, আমরা জানি ভাগটা কি হয়ে যায় বলেন তো? গুণ হয়ে যায় এবং নিচে চলে আসে xy, গুণন হচ্ছে 100%। তাহলে xy কাটা, 4×25 = 100, আর 4×11 হচ্ছে 44%। এটাও 44% আসছে, কিন্তু আমার কথা হচ্ছে এইটা দিয়ে করলে কি কঠিন হলো না অঙ্কটা? আমারে বলেন, মানে এটা দিয়ে করলে কি প্রথমে কঠিন হলো না?
প্রথম নিয়মটাই তুলনামূলক সহজ, তাই তো প্রথম নিয়মে করাইছে। অনেকে মনে করবে যে আর এক্স ওয়াই দিয়ে করলে মনে হয় সহজ হতো। সহজ যদি হতো ওটা তো আমি করাইতাম, তাই না? কিন্তু কিন্তু 100 ধরে করাটা ইজিয়ার। 100 ধরে করা যাবে, আমি তো বলছি যে দৈর্ঘ্য আর প্রস্থ দুইটাই 100 ধরা যাবে, কারণ আয়ত বললেও প্রত্যেকটা মানে 100 এবং 100 যদি হয় প্রত্যেকটা বর্গ এক ধরনের আয়ত, দৈর্ঘ্য প্রস্থ সমান ধরলেও কোনো সমস্যা নাই। এই নিয়মটা বেশি কঠিন মনে হচ্ছে, তাই না? ওকে, এবং আপনি আগেরটা সহজ, রাইট, পরেরটা কঠিন। আগেরটা ইজি, রাইট। ওকে, এবং আপনি, আমি যে প্রথম নিয়মটা যে দেখাইছি, হ্যাঁ, আমি যে প্রথম নিয়মটা যেটা দেখাইছি, সেই প্রথম নিয়মটা কিন্তু আপনি ধুমধাম করে ফেলতে পারেন। যে আপনি আগে নিজে নিজেই চিন্তা করবেন, আমি ধরে নিলাম দৈর্ঘ্য 100, প্রস্থ 100, তাহলে 100 গুণন 100, ক্ষেত্রফল হচ্ছে 10,000। এইভাবে করে আপনি চিন্তা করলেন। 20% আমি যদি দৈর্ঘ্য বাড়াই, তাহলে দৈর্ঘ্য হইলো 20, 120, প্রস্থ হইলো 120, হইলো 14,400। তাহলে কতটুকু বাড়লো? 14,400 থেকে 400 বাদ দিলে 4,400 বাড়লো। কতর মধ্যে? 10,000-এর মধ্যে। তাহলে 10,000-এর মধ্যে 4,400 বাড়ছে, মানে পার্সেন্টেজ 100-তে কত বাড়ছে? তাহলে ঢুসুম ঢুসুম, এইটা ঢুসুম ঢুসুম, এখানকার ঢুসুম ঢুসুম, এখানকার ঢুসুম ঢুসুম করে 44%। এটা কিন্তু প্রথম নিয়মটা কিন্তু এইভাবে এই 2 সেকেন্ডেই করা যায়। ঠিক আছে, ক্লিয়ার, বুঝছি। হ্যাঁ, ওকে। আর আমাদের শর্টকাট নিয়মটা কি? শর্টকাট নিয়ম হচ্ছে এই টাইপের, যখন ডাবল পার্সেন্টেজ দেওয়া থাকবে সেটাকে একত্রিত করার যে সিস্টেমটা, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস হচ্ছে এ বি ভাগ 100। এটা আসলে ইউজ করা, যেহেতু দৈর্ঘ্য বাড়ছে হচ্ছে 20%, প্রস্থ বাড়ছে হচ্ছে 20%, তার মানে 20 প্লাস হচ্ছে 20, আর এখানে 20 গুণন 20 ভাগ হবে 100। ঢুসুম 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 ঢুসুম, 20 আর 20-এ 40, 40 আর 4-এ হচ্ছে 44। তো এটা তো সব জায়গায় দেয়া আছে। আমার মনে হয় যে এই নিয়মটা অনেকেই জানেন। হ্যাঁ, না জানার স্টুডেন্টের সংখ্যা আসলে কমই হওয়ার কথা। এটা নিয়ম জানেন না? যে যেহেতু দৈর্ঘ্য দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই 20% করে বাড়ছে, তাহলে দৈর্ঘ্য বাড়ছে 20, প্রস্থ বাড়ছে 20, মানে a প্লাস বি প্লাস এ বি ভাগ 100। দৈর্ঘ্য বাড়ছে 20, প্রস্থ বাড়ছে 20, তারপরে এ এর মানও 20, বি এর মানও 20, ভাগ হচ্ছে 100। ঠিক আছে, ঢুসুম ঢুসুম করলে আমাদের আসলে 44% আসে। এটা হচ্ছে শর্টকাট নিয়মটা। তাই বেসিক নিয়মও আমরা শিখবো, শর্টকাট নিয়মও শিখবো, দুটাই শিখবো, রাইট? বুঝছি। ক্লিয়ার, বুঝছি। একটু তাড়াতাড়ি জানান, সবাই ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আচ্ছা, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে যদি চিন্তা করেন, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু তো সমান, মানে দৈর্ঘ্য প্রত্যেকটা বাহুই বাড়তেছে। মনে করেন বাহু যদি বাড়ে, তার মানে কি দৈর্ঘ্য বাড়বে, প্রস্থও বাড়বে। তাহলে আপনি চিন্তা করেন যে একটা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, আমরা জানি এক বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা 100 ধরি, তাহলে বাহুর দৈর্ঘ্য যদি আপনি 100 ধরেন, তাহলে ক্ষেত্রফল কি হবে? বেসিক নিয়মটা চিন্তা করেন, ক্ষেত্রফল কি হবে? হ্যাঁ, বাহুর উপরে স্কোয়ার, তাই না? 100-র উপরে স্কোয়ার মানে কি একের পরে 4টা শূন্য। ঠিক আছে, এটা ক্ষেত্র, এই যে এটা সিস্টেম। আপনি কিন্তু এগুলো মিটার টিটার ধরে নিতে পারেন, এটা যদি মিটার হয় এটা হবে বর্গ মিটার, অথবা আপনি ইউনিট না লিখলেও চলবে, এটাতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, 10,000। এখন বলেন 50% বৃদ্ধি পাইছে, তাহলে 50% বৃদ্ধিতে নতুন বাহুর দৈর্ঘ্য কত হবে? 50% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্যটা কত হবে? তাহলে 50% বৃদ্ধি পাইলে বাহুর দৈর্ঘ্য হবে 150। তাহলে ক্ষেত্রফল কত হবে বলেন? 50% বৃদ্ধি পাইলে বাহুর দৈর্ঘ্য যদি 150 হয়, তাহলে ক্ষেত্রফলটা কত হবে? 150-এর উপরে স্কোয়ার হবে কি হবে না? তাহলে 15-র স্কোয়ার হচ্ছে 225, আর দুইটা শূন্য আছে, তাই না? তার মানে আমাদের আসতেছে 22,500। এখানে আসছে 10,000, এখানে আসছিল 10,000। যখন আমাদের 100 করে ধরছিলাম, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে এখানে তো আমরা জানি যে একটা একটা জিনিসের হচ্ছে বাহুর দৈর্ঘ্য যদি 100 হয়, তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে 100-র উপর স্কোয়ার, কারণ এটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের বাহুর উপর স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফলের পরিমাণ। তাহলে তাহলে 100 গুণন 100 মানে 10,000।
আচ্ছা, 50% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য কত হইলো? 150। তাহলে ক্ষেত্রফল কি হলো? 150-এর উপর স্কোয়ার, তাহলে 15 স্কোয়ার যেহেতু 225, তারপরে দুটো শূন্য, 22,500। তাহলে কতটুকু বৃদ্ধি পেলো? তাহলে বৃদ্ধি পেলো হচ্ছে আমাদের 22,500 বিয়োগ আমাদের হচ্ছে 10,000, তাই না? এটুকু বৃদ্ধি পাইছে। কতটুকু বৃদ্ধি পাইলো তাহলে? তাহলে আমরা বলতে পারি যে 12,500 আসলে বৃদ্ধি পাইলো, কারণ 22,500 থেকে 10,000 বাদ দিলে 12,500 থাকে, এতটুকু বৃদ্ধি পাইছে। তাহলে শতকরা বৃদ্ধির পরিমাণ আমরা কিভাবে বের করবো বলেন? শতকরা বৃদ্ধি, হ্যাঁ, শতকরা কত বৃদ্ধি পেল এটা যদি বের করতে চাই, তাহলে বৃদ্ধি পেল হচ্ছে 12,500, কতর মধ্যে? 10,000-এর মধ্যে। আমাদের শতকরা বের করতে হলে কত দিয়ে গুণ দিব? 100% দিয়ে গুণ দিব। তাহলে এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কাটা, এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কাটা, তার মানে কত পার্সেন্ট বলেন তো? 125%। বৃদ্ধি পাবে কত? ক্ষেত্রফল বৃদ্ধি পাবে হচ্ছে 125%। বুঝছি? ক্লিয়ার? পারবো? পারবো। আমরা জানি একটা বাহুর দৈর্ঘ্য যদি 100 হয়, তাহলে ক্ষেত্রফল কি 100-র উপর স্কোয়ার। 100-র উপর স্কোয়ার মানে কি? 100 গুণন 100, তাই না? তাহলে দুটো শূন্য মানে 4টা শূন্য হলো। আবার 50% বৃদ্ধি করলে, আবার বাহুর দৈর্ঘ্য যদি 50% বৃদ্ধি করি, তাহলে 100-র সাথে 50 যোগ করলে 150 হলো। তাহলে ক্ষেত্রফল কত হবে? 150-এর উপর স্কোয়ার, কারণ বাহুর উপর স্কোয়ার মানে ক্ষেত্রফল। 15 আর 15 গুণ করলে যেহেতু 225, একটা শূন্য আছে, দুটো শূন্য হবে স্কোয়ার করলে। তাহলে বৃদ্ধি পেলে কত? 22,500 মাইনাস 10,000 মানে 12,500। কতর মধ্যে? আমাদের আগে ছিল 10,000, 10,000। তাহলে 10,000-এর মধ্যে 12,500 বৃদ্ধি পাইছে। 100-র মধ্যে কত? কাটাকাটি করলে দেখতে পাচ্ছি 125%। ক্লিয়ার? বুঝছি? দেখেন বুঝছেন কিনা। হুম, ওকে। তাহলে আমাদের শর্টকাট নিয়মটা কি? শর্টকাট নিয়মটা বলে, শর্টকাট নিয়মে যদি আমরা করার চেষ্টা করি, তাহলে কি ছিল? a প্লাস বি প্লাস কি ছিল বলেন তো? a বি ভাগ 100। যেহেতু এটা এটা একটা কি বর্গের কি দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, দৈর্ঘ্য 50 বাড়বে, প্রস্থ আমাদের 50 বাড়বে, প্রত্যেকটা বাহুই বাড়বে আসলে। তার মানে কি 50 গুণন হবে কি 50 ভাগ কত হবে বলেন তো? 100। তাহলে ঢুসুম 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 কেটে দিলাম, 50 আর 50 হচ্ছে 100, আর 5 আর 5 গুণ করলে হচ্ছে 25। তারপর কত পার্সেন্ট বৃদ্ধি পাইলো বলেন তো? 125%। এটা আমাদের সেই শর্টকাটটা, a প্লাস বি প্লাস a বি ভাগ 100, তাই না? আইসিটি শুরু করবেন স্যার পরে, মানে ডিসেম্বরের ওই যে একটা বই বের হচ্ছে তার ওই সময়, তারপরে আমরা এটা নিয়ে ডিসিশন নেব। পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধিতে 150 কেন হলো? আগে 100 ছিল, 50% মানে কি 100-র মধ্যে 50 বাড়ছে, সেই জন্য 150 হয়েছে। 50% বৃদ্ধিতে 100-র সাথে 50 যোগ করলে 150-ই তো হয়, আর কি হবে? মানে পার্সেন্ট মানে কি 100-র মধ্যে বাড়ছে 50, তাহলে 100-র মধ্যে 50 বাড়লে বাড়লে কি হবে? 150 হবে। 100-র মধ্যে 50 বাড়ছে, তাহলে 100 প্লাস 50 মানে 150, ওই জন্য 150 হলো। না বুঝার কি আছে ওটা? ঠিক আছে, বুঝছি? ক্লিয়ার? ধুমধাম? পারবো? বিসিএস এর জন্য আইসিটি আর বিজ্ঞান কোর্স, রাইট? এখানে কি ক্ষেত্রফল কত বৃদ্ধি পেলে এটা চাইছে? হ্যাঁ, তাই তো লেখা আছে। কোন বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। কত পার্সেন্ট বৃদ্ধি পাবে সেটা, তাই না? শতকরা কত বৃদ্ধি পাবে, শতকরা কত বৃদ্ধি পাবে সেটা। হুম, ঠিক আছে। আচ্ছা, এবার এবার বলছে যে কোন বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে, তাহলে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত পার্সেন্ট কমবে। তাহলে আমরা ধরে নেই বেসিক নিয়ম, আবার চলে আসেন বেসিক নিয়মে। বেসিক কিন্তু শিখতে হবে, তাই না? বেসিক লিখিত নিয়ম, বেসিক বা লিখিত নিয়ম আমরা শিখবো। অবশ্যই বেসিক বা লিখিত নিয়ম কিন্তু শিখতে হবে, এটা কিন্তু মাস্ট। মনে করেন ধরি ধরি
বৃত্তটার ব্যাসার্ধ, বৃত্তটার ব্যাসার্ধ আমি ধরে নিলাম হচ্ছে 100, বৃত্তটার ব্যাসার্ধ ধরে নিলাম 100। এখান থেকে জেনে নেন কোন বৃত্তের ব্যাসার্ধ যদি, বৃত্তের যদি ব্যাসার্ধ আপনার দেওয়া থাকে, সেইটার ক্ষেত্রফল হয় হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার, মানে পাই ইন্টু ব্যাসার্ধের উপর স্কোয়ার। ঠিক আছে, একটা বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, মানে পাই দিয়ে আর স্কোয়ার। ঠিক আছে, বুঝছি বুঝছি, ক্লিয়ার? তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে পাই আর স্কোয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফল হবে। আচ্ছা, এখন 20% যদি কমে, তাহলে 20% কমে, কমে ব্যাসার্ধ যদি হয়, ব্যাসার্ধটা 20% কমছে, মানে 100 থেকে কমে গেল 20, তাহলে 100 থেকে কমে গেলে 20 কত হবে? 100 মাইনাস 20 মানে কত হবে? 80 হবে, তাই না? 20% কমলে 80 হইলো। তাহলে নতুন ক্ষেত্রফল কত হইলো? নতুন ক্ষেত্রফল যদি আমি বলি, তাহলে পাই ইন্টু কত হবে বলেন তো? 80-র উপরে স্কোয়ার হবে না? পাই ইন্টু 80-র উপরে স্কোয়ার, তাই তো হবে নাকি? পাই ইন্টু 80-র উপরে স্কোয়ার। তাহলে নতুন ক্ষেত্রফল যদি এটা হয়, তাহলে বলেন তো ক্ষেত্রফল বৃদ্ধি পেল কতটুকু? ক্ষেত্রফল বৃদ্ধি তো পায় নাই, হ্রাস পেলো কতটুকু? আচ্ছা, পাই ইন্টু 80-র উপর স্কোয়ার, তাই না? আচ্ছা, এগুলা মান কিন্তু আমরা লিখে দিতে পারি। 100-র উপরে স্কোয়ার মানে কি? একের পরে 4টা শূন্য, একের পরে 4টা শূন্য, তারপরে হচ্ছে পাই। আর 80-র উপরে স্কোয়ার মানে 8 × 8 = 64, 64-র পরে 2টা শূন্য, তারপরে হচ্ছে পাই। তাহলে ক্ষেত্রফল কতটুকু হ্রাস পেয়েছে? ক্ষেত্রফল হ্রাস, ক্ষেত্রফল হ্রাস পেলে হচ্ছে 10,000, 10,000 পাই মাইনাস হচ্ছে 6400 পাই, 10,000 পাই মাইনাস 6400 পাই। 10,000 পাই থেকে 6400 পাই বাদ দিলে হয় 3600 পাই, বিয়োগ করলে 10,000 থেকে 6400 বাদ দিলে মানে 6,400 বাদ দিলে তো 3,600 পাই আসে। এটা হচ্ছে ক্ষেত্রফল হ্রাস পাইছে কতটুকু। অতএব শতকরা হ্রাস কতটুকু পেল? আমি যদি বলি যে শতকরা কত হ্রাস পেল, তাহলে আমরা বলবো যে 3600 পাই যে আছে এটা হ্রাস পেল কতর মধ্যে? আগে কত ছিল? 10,000 পাইয়ের মধ্যে, তাহলে নিচে আসবে 10,000 পাই। আর একের মধ্যে কত? 100-র মধ্যে কত? এই যে ইন্টু হবে, 100% দিয়ে দিলে আমরা কি পার্সেন্টেজে পেয়ে যাব। শূন্য শূন্য কাটা, এখানকার শূন্য শূন্যের সাথে পাই পাই কাটা, এই দুটা শূন্যের সাথে দুটা শূন্য কাটা, তার মানে হবে 36। তার মানে 36% আসলে আমাদের হ্রাস পাবে। বেসিকটা দেখেন বুঝছেন কিনা? হ্যাঁ, পাই ইন্টু আর স্কোয়ার, দেখেন তো বেসিকটা বুঝছেন কিনা? যে আমাদের মাথায় রাখতে হবে যে কোনো বৃত্তের ক্ষেত্রফল, একটা বৃত্তের যদি ব্যাসার্ধ দেওয়া থাকে, এই ব্যাসার্ধটা যদি দেওয়া থাকে, তার সাথে পাই আর আর স্কোয়ার মানে ব্যাসার্ধের উপর স্কোয়ার যদি করা যায়, তাহলে সেটার হচ্ছে ক্ষেত্রফল বের হয়। কোন বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার। তাহলে ব্যাসার্ধ যেহেতু 100 ধরছি, তাহলে ক্ষেত্রফল হবে পাই ইন্টু 100-এর উপর স্কোয়ার, মানে 100-এর উপর স্কোয়ার মানে তো 10,000, 10,000 পাই। তাহলে 20% কমছে, মানে ব্যাসার্ধটা যদি 20% কমে, তাহলে ব্যাসার্ধ হইলো কত? 100 থেকে 20 বাদ দিলে 80। নতুন ক্ষেত্রফল কত হবে? নতুন ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু 80-র উপর স্কোয়ার, 8-এর স্কোয়ার 64, 64 শূন্য দিলে দুটা শূন্য, পাই 6400 পাই। তাহলে কতটুকু কমলো? 10,000 পাই থেকে 6400 পাই বাদ দিলে 3600 পাই। আমাদের হচ্ছে 3600 পাই কমছে, কত কতর মধ্যে কমছে? আমাদের আগে ছিল 10,000 পাই, 10,000 পাই এর মধ্যে 3600 পাই কমছে, তাহলে 10,000 পাই উপরে 3600 পাই ইন্টু হচ্ছে 100%। ক্লিয়ার? পাই কেন হয়েছে? ক্ষেত্রফলের সূত্রে। পাই আবার কেন হবে? সূত্র এটা, রাইট? মানে একটা বৃত্তের, যেমন বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আবার সিলিন্ডারের ক্ষেত্রফল যখন সিলিন্ডারের আয়তন পাবেন তখন একটা পাবেন, তারপরে একটা গোলকের যখন আপনি আয়তন পাবেন 4/3 পাই আর কিউব পাবেন, অনেক কিছু আছে, এগুলো সূত্র। হ্যাঁ, একটা বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহুর উপর স্কোয়ার, আবার একটা আয়তের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমরা যখন ইয়া পড়বো তখন, ওই যে জ্যামিতি পড়বো তখন এগুলা বুঝাই দিব না। এগুলা তো মানে এগুলা তো খুব সহজ জিনিস। দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যায়। আবার সামুদ্রিকের ক্ষেত্রফল আবার দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে পাওয়া যায় না, সেটা হচ্ছে আমাদের ভূমি আর উচ্চতা গুণ করলে সামুদ্রিকের ক্ষেত্রফল পাওয়া যায়। আবার একটা ত্রিভুজের ক্ষেত্রফল বাহু গুণ করলে পাওয়া যায় না, হাত গুণন ভূমি গুণন উচ্চতা করলে হ্যাঁ একটা ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যায়। তো সেরকম বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই গুণন আর স্কোয়ার করলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যায়। সূত্রের পাই দিতেই হবে, মানে না দিলে ভুল হবে, আবার কি হবে? সূত্রের পাই না দিলে কি হবে? মানে একটা বৃত্তের ব্যাসার্ধ যদি 100 হয়, এর ক্ষেত্রফল যদি কেউ লেখে শুধু 100-এর উপর স্কোয়ার, ওটা হবে 100-এর উপর স্কোয়ার তো ক্ষেত্রফল না, পাই ইন্টু 100-এর উপর স্কোয়ার, তাই না? ঠিক আছে, পাই এর মান বসানোর তো দরকার নেই, কারণ
ঠিক আছে, বুঝছি। হুম, আচ্ছা। এটা 33 না 36ই। হায় হায় রে, কি যন্ত্রণা! মানে উপরে 36 আছে, নিচে 33 হয়ে গেছে। একটু কমন সেন্স না থাকলে কেমনে হয়? ওটা 36ই লিখছি, এটা 6-এর এইটা ছোট হয়েছে, এটাকে 33 দেখতেছে। কি যন্ত্রণা রে! ওটা যদি আমি 33 লিখিও, এটা বলার দরকার আছে, উপরে তো 36 আছে। বুঝছি, ক্লিয়ার? আচ্ছা, এটা আমাদের শর্টকাটটা কি? ওই শর্টকাট কিন্তু ওই আগের শর্টকাটটাই, তাই না? আমরা যদি বলি শর্টকাট, শর্টকাটটা কিন্তু ওই একই শর্টকাট, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস এ বি ভাগ 100। ব্যাসার্ধ যেহেতু কমছে, কমলে হয় মাইনাস, কমলে হবে মাইনাস। তাহলে যেহেতু কমছে, হ্যাঁ, এখানে আমরা বুঝবো যে একটা বৃত্তের ব্যাসার্ধ তো একটাই থাকে, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ দুই জায়গাতেই আমরা আচ্ছা, এটা কোথায়? এটা তো না, এইটা না, হ্যাঁ। আমাদের আমরা যদি বলি যে a প্লাস বি প্লাস হচ্ছে এ বি ভাগ হচ্ছে 100, তাহলে আমরা জানি যে একটা বৃত্তের ব্যাসার্ধ একটাই থাকে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ দুইটাতেই 20% কমাবো। তাহলে -20 দিব এতেও, -20 দিব বিতেও। মাইনাস কেন দিলাম? কমার জন্য। যদি বাড়তো তাহলে তো 20 আর 20 দিতাম। প্লাস এ এর মান আবার দিব -20, বি এর মান আবার দিব -20, ভাগ হচ্ছে 100। তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, এই শূন্য এই শূন্য কেটে দিলাম। তাহলে -20 -20 হচ্ছে -40। আর এখানে মাইনাস আর মাইনাস গুণ করলে আমরা জানি প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস 4। -40 প্লাস 4 মানে হচ্ছে -36। এই -36 মানে হচ্ছে -36 মানে হচ্ছে 36% কমবে। মাইনাস যেহেতু আসছে, মানে 36% হচ্ছে হ্রাস পাবে। ঠিক আছে, নিয়মটা বুঝছেন? শর্টকাট হচ্ছে a প্লাস বি প্লাস এ বি ভাগ 100। হুম, বুঝছি, ক্লিয়ার? তাহলে 20% যেহেতু কমছে, আমরা দৈর্ঘ্য আর প্রস্থ দুইটাতেই আমরা কি 20% বাদ দিব, যে -20% -20%। তাহলে কি হবে? -20 প্লাস -20 প্লাস হচ্ছে -20 ইন্টু -20 ভাগ হচ্ছে 100। ঢুসুম ঢুসুম করে কেটে দিলাম, -20 -20 -40, আর মাইনাসে মাইনাসে প্লাস 4 মানে -36। -36 মানে 36% কমেছে। পাইয়ের ওই এর আগের অঙ্কে পাইয়ের মান বসায় তো লাভ নাই, কারণ পাইয়ের মান তো কাটাকাটি যায়, পাই কেন বসাবেন আর? ঠিক আছে, আশরাফুল ইসলাম। ঠিক আছে, ইবনুল আরাবি উনি বলছেন যে আপনার সাথে কথা বলতে চাই। কথা এখন বলা যাবে না, আমরা যেদিন আপনার ইয়া আসবে, ওই সলভ ক্লাস হবে, সেদিন কথা বলতে পারবেন। হুম, ঠিক আছে, বুঝছি। আচ্ছা, আচ্ছা, পার্সেন্টেজের বিষয়ে যে শুধু ওগুলার ক্ষেত্রে এরকম তা না, আপনি ইচ্ছা করলে কি করতে পারেন? এই যে আরমানের বেতন 10% বৃদ্ধি পাইছে, করোনার পরবর্তীতে আবার 10% হ্রাস করা হয়েছে, এতে আরমানের শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে? আপনি যদি শর্টকাটে বলেন যে শর্টকাটে এই অ্যান্সারটা করবেন, শর্টকাট বলে হচ্ছে আমাদের যে a প্লাস বি প্লাস এ বি ভাগ 100। হ্যাঁ, তাহলে প্রথমে যেহেতু 20% 10% বৃদ্ধি করেছিল, তাহলে +10, আবার পরে আবার 10% হ্রাস করা হয়েছে, তাহলে এটা হবে -10। তাহলে +10 ইন্টু হবে -10 ভাগ হবে 100। শর্টকাটটা যদি আমরা বলি, ঢুসুম 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 কেটে দিলাম, +10 -10 মানে তো 0, আর এখানে আসতেছে 1 আর -1 গুণ করলে -1, তার মানে -1। -1 মানে 1% হ্রাস পাবে তার বেতন, বেতনে 1% হচ্ছে হ্রাস পাইছে, মানে 1% ক্ষতি হয়েছে। আর মানে কত, কত পার্সেন্ট ক্ষতি হয়েছে বলেন তো? 1% ক্ষতি হয়েছে। ক্লিয়ার, বুঝছি?
স্যার আজকে কি জুমে ক্লাস হয়নি? জুমে তো সবাই আছে, জুমে তো 50 জন আছে, জুমে ক্লাস হবে না কেন? রিজওয়ানুল হক, জুমে যান, এখনো ক্লাস করতে পারবেন। হ্যাঁ আশরাফুল, আপনি তো লিখছেন যে আমরা তো আছি জুমে, একজন লিখছে তো স্যার ক্লাস ক্লাস কি জুমে হয় নাই? হ্যাঁ এটা রিটেন নিয়মটা করে দিচ্ছি, সমস্যা নেই, রিটেন নিয়ম করে দিচ্ছি। আপনার নতুন বই না? ওকে ঠিক আছে। আচ্ছা আমরা এটা যদি বেসিক নিয়মটা শিখি, রিটেন নিয়মটা, রিটেন নিয়মটা হচ্ছে যে ধরে নিব যে ধরি পূর্ব বেতন, পূর্ব বেতন হচ্ছে 100 টাকা, ঠিক আছে? 100 টাকা হচ্ছে পূর্ব বেতন। তাহলে প্রথমে 10% বৃদ্ধিতে বেতন, বলেন 10% বৃদ্ধিতে, বৃদ্ধিতে বেতন 10% বৃদ্ধিতে বেতন হয়েছে কত? 100 + 10, 100 হচ্ছে 10 টাকা বাড়ছে, তার মানে কত? 110 টাকা। মানে পূর্বের বেতন আমরা ধরে নিছি 100 টাকা, তাহলে 10% যদি বৃদ্ধি পেয়েছে তাহলে কি 100 + 10 মানে 110 টাকা হয়েছে। এখন বলেন এবার 10% হ্রাস করা হয়েছে, এখন বলেন দেখি 10% যখন হ্রাস করা হবে, ভালো করে বুঝেন, 10% যখন বৃদ্ধি করা হয়েছে তখন তো 100 টাকার চেয়ে 10 টাকা বাড়ছে, কিন্তু 10% যখন হ্রাস করা হয়েছে 100 টাকায় 10 টাকা হ্রাস পাইছে, কিন্তু তখন তো বেতন ওর আর 100 টাকা আমাদের নাই, এখন আছে 110 টাকা। তাহলে 110 টাকায় কত টাকা হ্রাস পাইলো সেটা আমাদের হিসাব করতে হবে। তাহলে এটা দুই নিয়মে করা যায়, যে এই 110 টাকা থেকে যদি আমার 10% হ্রাস করা হয় তাহলে আমার বেতন কত টাকা আসবে। তাহলে 10% হ্রাসে, 10% হ্রাসে, হ্রাসে নতুন বেতন, নতুন বেতন কত টাকা হবে? তাহলে 10% হ্রাস পেলে নতুন বেতন হবে 110, 110 এর 10% হ্রাস পেলে আমরা যদি মনে করি 90%, এটা করে দিলেই কিন্তু আমার নতুন বেতনটা পাওয়া যাবে। কারণ 100 থেকে যদি 10% বাদ দিই তাহলে আমরা আমাদের আসলে আর 90% সে আসলে বেতনটা পাচ্ছে, 90% বেতন এখন। তাহলে 110 এর 90% মানে কত? 110 গুণন হবে 90 ভাগ হচ্ছে আমাদের 100, ঢুসুম ঢুসুম করে কেটে দিলাম, ঢুসুম ঢুসুম করে 99 টাকা। তাহলে নতুন বেতন হচ্ছে 99 টাকা। তাহলে পূর্ব বেতন পাইছিল 100 টাকা, নতুন বেতন হচ্ছে 99 টাকা, তাহলে বেতন কমলো কত বা ক্ষতি হলো কত? তাহলে ক্ষতি হয়েছে 1 টাকা। তো 100 টাকা থেকে 99 টাকা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের ক্ষতি হয়েছে 1 টাকা। ঠিক আছে, ক্লিয়ার, বুঝছি? হ্যাঁ 110 থেকে হ্রাসটা পাইছে, মানে 110 এর 10% হ্রাস পাইছে। মানে আমরা এইভাবেও করতে পারতাম যে 110 এর যদি আমরা 10% বের করতাম, যে 110 এর 10% কত টাকা, আমরা যদি এটা বের করতাম যে 110 এর মানে গুণন 10% মানে 10 ভাগ 100, ঢুসুম ঢুসুম কেটে দিয়ে আমরা 11 টাকা, তার মানে 110 থেকে 11 টাকা বাদ যাবে, 110 থেকে 11 টাকা বাদ দিলে 99 টাকা আসে। এইভাবে করেও করা যেত, ভালো করে বুঝেন, দুই নিয়মেই কিন্তু করা যাচ্ছে, মানে দুই নিয়মে করা যেতে পারে। একটা হচ্ছে 110 এর 10% আমরা দিব, 110 এর 10% মানে 11 টাকা, তাহলে 11 টাকা যদি 110 থেকে কমে তাহলে 99 টাকা হবে। তাহলে 99 টাকা হইলে আগে তো বেতন ছিল 100 টাকা, এখন হয়েছে 99 টাকা, তার মানে 1 টাকা আসলে ক্ষতি হইলো তার। ক্লিয়ার, বুঝছি? মানে পূর্ব বেতন 100 টাকা ধরলাম, 10%, 10% বাড়লে, 10% বাড়লে আমাদের বেতন কত হয়েছে? 100 সাথে 10 মানে কি? 110 টাকা। 10% যদি কমে সেই ক্ষেত্রে 110 এর 90% ডিরেক্টলি দিতে পারি, তাহলে নতুন বেতনটা পাওয়া যাবে একবার ডিরেক্টলি 99 টাকা। অথবা 110 এর 10% কত টাকা কমছে? 110 এর 10% মানে 11 টাকা কমছে, 110 এর 10% মানে 11 টাকা। 100 থেকে 11, 110 থেকে 11 বাদ দিলে 99 টাকা, এই 99 টাকা হয়েছে, তার মানে 1 টাকা আসলে ক্ষতি হয়েছে। ক্লিয়ার, বুঝছি? আমরা দুই নিয়মেই করতে পারি। রাইট, পারবো? ক্লিয়ার, ঢুসুম ঢুসুম। আচ্ছা, পাশ ফেলের অঙ্কের আগে আমাদের এখানে কিছু এমসিকিউ ছিল, এমসিকিউ গুলো একটু ধুমধাম অ্যান্সার দিবেন, হ্যাঁ? এমসিকিউ ছিল, এই রিলেটেড কিছু এমসিকিউ ছিল, এই রিলেটেড এমসিকিউ গুলো আমি প্রথমেই বাদ দিয়ে আসছি এরপর থেকে, হ্যাঁ? ধুমধাম অ্যান্সার দেন দেখি। এখানে কি বলছে? এখানে বলেছে যে একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 25% বাড়াইছে, আবার প্রস্থ 20% বাড়ছে, তাহলে পরিবর্তন কত পার্সেন্ট হবে বলেন? মানে 25% আর হচ্ছে 20%, তার মানে এ এর মান প্লাস বি এর মান প্লাস কি এ বি ভাগ 100 না?
আমরা যেহেতু এমসিকিউ এটা রিটেন নিয়ম করাবো না, কারণ রিটেন নিয়ম যেহেতু অনেকগুলো দেখাই দিছি। এটা হচ্ছে 20, তাহলে 25 গুণন 20 ভাগ হচ্ছে 100। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 25 আর 20 যোগ করলে 45, আর এখানে একটা শূন্য কাটা, আর আমাদের 25% বাড়ানো হয়েছে আর 20% বাড়ানো হয়েছে। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে, এটা হচ্ছে 20 না, এটা হচ্ছে 5, 5 5 হচ্ছে আমাদের 25। তাহলে পাচ্ছি কত? 25 আর 20 আর 5 মানে আমাদের 50%। তার মানে 50% হচ্ছে বাড়বে, তাই না? পারা যাবে? ঢুসুম ঢুসুম। বারবার করতে হবে, এটার তো আর কোনো সমাধান নাই। বারবার করলে সব অঙ্ক সহজ হয়ে যাবে ভাইয়া, বারবার করতে হবে। একটা জিনিস কি, শুনেন, আপনাদেরকে আমি বলি, কিছু কথা শুনেন। একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে যে কোনো জিনিস ডেডিকেশন ছাড়া আসলে আসে না, যে কোনো জিনিসই। আপনি আপনি মনে করতেছেন যে হ্যাঁ, আমি আমি আসলে একটা জিনিস পেতে চাই। আপনি কিন্তু চান, পড়াশোনা করতে যে চান না তা না, আপনি পড়াশোনা করতে চান কিন্তু পড়াশোনা করতে পারেন না। একটা জিনিস মনে রাখবেন যে অনেকেই পড়াশোনা করতে পারে না। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি যেটা চাচ্ছি সেটা যদি করতে না পারি, এখন আমি অলসতার জন্য যদি করতে না পারি, আপনি নিশ্চিত থাকেন আপনি একজন রেসপন্সিবল মানুষ হতে পারবেন না। এটা কিন্তু মাথায় রাখেন। হ্যাঁ, আপনি জীবনে যার সাথে চলবেন, আপনি মনে করবেন যে একে আমি ভালো রাখবো, কিন্তু আপনি ভালো রাখতে পারবেন না। সেটা আপনি ছেলে হন বা মেয়ে হন, পারবেন না আপনি, অলসতার জন্য। যে আপনি খুব চান যে, মনে করেন একটা মানে মেয়েকে আপনি খুব ভালো রাখতে চাচ্ছেন, কিন্তু আপনি চাচ্ছেন মানে করতে পারবেন, যেহেতু এই যে পড়াশোনাও করতে চান, কিন্তু দেখা যায় যে সকালে উঠে আপনি আজকে চিন্তা করেন কালকে দেখে হেভি পড়াশোনা করব, ওই সকালে উঠে যা তা তাই। ওই জিনিসটাও আপনার লাইফেও কিন্তু ওইরকমই থাকবে। একটা মেয়ের ক্ষেত্রেও ওইরকম ডেডিকেশন লেভেল, মেয়ে মনে করেন ছেলের জন্য করতে যাচ্ছে যে আরে আমি খুশি রাখার জন্য এই করবো ওই করবো, বলছে ঘুমাচ্ছে, পরে ইয়াতে আসলে সঠিক টাইমে এসে নিজের ডেডিকেশন দেওয়ার মতো এই ক্ষমতাটা তৈরি করতে হবে। যে আমি চেষ্টা করতেছি পড়াশোনা করতে, সারাদিন পড়াশোনা করব, চেষ্টাটা আমি যদি চাই তাহলে করতে পারবো। যখন আপনার মধ্যে কন্ট্রোলিং আসবে, আপনার দ্বারা অন্য মানুষগুলো ভালো থাকবে, আপনার আশেপাশের মানুষরা আপনার দ্বারা ভালো থাকবে। আপনি আর যদি আপনার কাছে মনে হয় যে না আমি খালি চাইতেছি একটু মজা করতেছি এই সেই করতেছি, আপনি শিওর আপনি কি থাকবেন সেটা বড় কথা না, কিন্তু আপনার সাথে যারা মানুষজন থাকবে তারা আপনার দ্বারা স্যাটিসফাইড থাকবে না, আপনার দ্বারা কোনো উপকৃত হবে না। হ্যাঁ, শুধু মনে মনে আপনি মনে করবেন যে আমার তো মন মানসিকতা ভালো। মন মানসিকতা পৃথিবীর সব মানুষেরই মোটামুটি 19-20। মন মানসিকতা কারো কম, ওই বাংলা সিনেমার মতো যে ভিলেন আর কিছু কিছু গুলো একবারে পবিত্র লেভেলের এরকম না, সবাই 19-20 লেভেলে আছে। কিন্তু কেউ কেউ অলস, নিজের দায়িত্বটা পূরণ করার মতো নিজের ডেডিকেশন লেভেলটা ওই পর্যন্ত নিয়ে যাইতে পারে, আর কেউ কেউ নিজের ডেডিকেশন লেভেলটা ওই জায়গায় নিয়ে যাইতে পারে না। হ্যাঁ, আমার মানে আমি আরেকজনের জন্য এটা করতে চাই, করতে চাইলেই যে করতে পারবো এটার কথা না। তা আপনি যেহেতু নিজের জন্যই করতে পারতেছেন না, ধরেন পড়াশোনা করতে পারতেছেন না, তাহলে অন্যের জন্য কি করতে পারবেন? এটা আসলে সবচেয়ে বড় কথা। ঠিক আছে? হুম। ওকে। ওকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এবার দেখেন যে 25 আর 20 বাড়ানো হলো, এটা এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, জিনিসগুলা ভালো করে খেয়াল করবেন। দেখেন, আমাদের আমরা কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত পার্সেন্ট আসলে বৃদ্ধি পাবে? খেয়াল করেন, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আপনি মনে করেন একটা হচ্ছে 50% আপনি বৃদ্ধি করলেন, এর ফলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? ওই যে তখন বললাম যে বৃদ্ধি বা হ্রাস যদি করা যায় তাহলে আমাদের সূত্র কি, a প্লাস বি প্লাস এ বিভাগ 100। এই সূত্রটা ইউজ করব কখন? যখন বৃদ্ধি বা হ্রাস আমরা করব। তাহলে এটা হচ্ছে 50, আমরা জানি দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই কিন্তু বর্গক্ষেত্রের সমান, তাহলে 50 গুণন 50 ভাগ হচ্ছে আমাদের কত, 100। এটা মনে হয় রিটেনেও করছিলাম একটু আগে না? এটা 125%, এটা তো রিটেনেও করছি, এটা হচ্ছে 125%। ওকে, ঠিক আছে, এটা রিটেনেও করছিলাম। আচ্ছা, এটার কাহিনী কি হবে? এটা কিন্তু 41 BCS এর কোশ্চেন, সুন্দর একটা কোশ্চেন। আমরা যেহেতু বেসিক নিয়ম শিখে গেছি, আমরা জাস্ট এমসিকিউটা করি। এখানে 5% কমেছে, এখানে আবার 5% বেড়েছে। আমাদের সূত্র কি বলে? a প্লাস বি প্লাস হচ্ছে কি বলেন তো, এ বিভাগ 100, তাই না? 5% কমেছে মানে কি -5, 5% বেড়েছে মানে কি +5। তার মানে এর মান -5 আর বি এর মান হচ্ছে +5, ভাগ হচ্ছে 100। তাহলে -5 +5 মিলে 0।
তাহলে 0, আর এখানে প্লাস আর মাইনাস, দেখেন প্লাস আর মাইনাস গুণ করলে কি হবে বলেন তো? মাইনাস হবে। 5 5 হচ্ছে 25, 25 কে যদি 100 দিয়ে ভাগ করেন, আমরা 100 দিয়ে ভাগ করা শিখছি না? 100 দিয়ে ভাগ করলে 2 ঘর আগে দশমিকটা আসে, তা মাইনাস 0.25। মাইনাস মানে হচ্ছে কমেছে, কতটুকু কমেছে? 0.25% কমেছে, মানে গ নাম্বার 0.25% কমেছে। দেখেন কতটা বুঝেন, এটা ওই জাস্ট ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, ঠিক আছে? ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। হ্যাঁ, সন্দীপ কুন্ডু, a+b+ab/100 অ্যাপ্লাই করবে হচ্ছে যখন হ্রাস বা বৃদ্ধি পাবে তখন, তখনই আপনি এইটা অ্যাপ্লাই করবেন। মানে কিভাবে করে? a এর মান -5, b এর মান +5, কারণ যেহেতু উপরে হচ্ছে বেতন কমেছে, বেতন কমলে কি -5, তারপরে 1 বছর পর আবার 5% বেড়েছে, তার মানে কি +5, তাহলে -5 × +5 ভাগ হচ্ছে 100। হ্যাঁ, তাহলে 5 5 যেহেতু 25, তাহলে 25 ভাগ হচ্ছে 100, 25 কে 100 দিয়ে ভাগ করলে তো 0.25। এখানে যেহেতু একটা মাইনাস আছে, এটা মানে তো 0, এটুকু মানে তো 0, তাহলে এটা মানে মাইনাস আছে, মাইনাস মানে কমেছে, মাইনাস মানে কমবে। ঠিক আছে, বুঝছি? পারবো? ক্লাস শুরু হলো কখন? ক্লাস 10টায় শুরু হয়, প্রত্যেকদিন 10টার দিকে আসবেন। অ্যাডাম স্মিথ, হে, এত ইয়ে করে জমিদারি স্টাইলে আসলে হবে? হঠাৎ করে এসে ক্লাস শুরু হলো কখন? 10টার দিকে তো প্রতিদিন ক্লাস হয়। হ্যাঁ হ্যাঁ, এ কেমন জমিদার? যে কেমন কথা? অ্যাডাম স্মিথ। ওকে, দেখেন আমরা তো এগুলো করলাম, এইবার আমরা চলে যাব আমাদের পাশ ফেলের অঙ্কে। হ্যাঁ, ম্যাজিক ম্যাথ অঙ্কে সবকিছু সুন্দরভাবে দেওয়া আছে। হ্যাঁ, ম্যাজিক ম্যাথে সবকিছু সুন্দরভাবে দেওয়া আছে। ওকে, ঠিক আছে। এখন দেখেন আমরা এইবার এবার যেটা যেটা করব সেটা হচ্ছে যে অর্থনীতি। আচ্ছা, আমরা এখন যে জিনিসটা করব সেটা কি, পরীক্ষায় পাশ ফেলের অঙ্ক আছে না? এই যে দেখেন, এই যে এই অঙ্কগুলো আছে না, এগুলোর বেসিক শিখবো। এই যে পরীক্ষায় এতজন পাশ করে, এতজন পাশ করে, এরকম আছে না অঙ্কগুলো? এগুলো ভেজালে পড়েন না আপনারা? হ্যাঁ, পাশ ফেলের অঙ্ক আজকে শিখবো। আজকে আর এই টপিকটাই শুধু শিখবো, পাশ ফেলের অঙ্ক, তারপরে নেক্সট টপিকটা এটা পাশ ফেল। হ্যাঁ, হার্ড লাগে স্যার, রাইট। আচ্ছা, পাশ ফেলের অঙ্কে জিনিসটা একটু ভালো করে বুঝেন, মানে এটা 2 নিয়মে করা যায়, 2টা নিয়মই বুঝে নেন তাহলে সুবিধা হবে। আচ্ছা, খেয়াল করেন, মনে করেন আপনি আগে বুঝার চেষ্টা করেন, সুন্দর করে বুঝার চেষ্টা করেন, কোনো প্যারা খাইয়েন না, সুন্দর করে বুঝবেন, কোনো প্যারা নাই। মনে করেন আপনার একটা জায়গায় একটা একটা জায়গায় মনে করেন যে আপনার ক্লাসের মধ্যে, আমি একটু পাশের কথা বলি। হ্যাঁ, মনে করেন বাংলায় পাশ করছে, ধরলাম বাংলায় পাশ করছে হচ্ছে 60 জন। আমার আমার 2টা সাবজেক্ট আছে, বাংলা আর মনে করেন গণিত, তাহলে বাংলায় পাশ করছে মনে করেন 60 জন, ঠিক আছে? এবং গণিতে যে পাশ করছে, আপনি এটা চিন্তা করেন যে গণিতে পাশ করছে ধরেন আপনার ওইখানকার টোটাল হচ্ছে 40 জন, ঠিক আছে? গণিতে পাশ করছে হচ্ছে আমাদের 40 জন, বুঝছি? আচ্ছা, এখন আপনাকে আমি বললাম যে উভয় বিষয় পাশ করছে, উভয় বিষয়ে যে পাশ করলো, এইটা মনে করেন 30 জন। ভালো করে বুঝে না, জিনিসটা একবার বুঝে গেলে আর এগুলো করতে সমস্যা হবে না। তাহলে বাংলায় পাশ করছে আমি কি বললাম, 60 জন, আর গণিতে পাশ করছে কতজন, 40 জন, আর উভয় বিষয়ে পাশ করছে হচ্ছে আমাদের মনে করেন 30 জন। ভালো করে বুঝেন, সুন্দর করে। এখন কথাটা হচ্ছে যে মনে করেন আপনার আপনার ক্লাসের মধ্যে আপনার ক্লাসের মধ্যে এই বাংলায় যারা পাশ করছে এদেরকে একটা ক্লাসের মধ্যে ঢুকাইলেন, এরা বাংলায় পাশ করছে। এর মধ্যে কিন্তু 2টা বিষয়ে পাশ করছে এরাও আছে। এটা মনে করেন একটা ক্লাসরুম, এইটা একটা ক্লাসরুম, এর মধ্যে আমি এই 60 জনকে ঢুকাইলাম যারা বাংলায় পাশ করছে। হ্যাঁ, এটাতে আমি ঢুকাইলাম।
এখন এর মধ্যে বাংলার সাথে গণিতেও পাশ করছে, মানে দুটো বিষয় পাশ করছে, এরাও আছে। বাংলায় পাশ করছে 60 জন, এর মধ্যে কি বাংলায় পাশ করা, শুধু বাংলায় পাশ করাও আছে, আবার বাংলা আর গণিত দুটাতে পাশ করাও আছে। তাহলে এই জায়গা থেকে যারা দুটা বিষয় পাশ করছে, আমি বলবো যে এরা তো জ্ঞানী মানুষ, এদেরকে বাইর করে দিই, খালি এদেরকে বাইর করে দেই, যে এই 30 জনকে বের করে দিলাম। এই 60 জন থেকে আমি যদি 30 জনকে বাদ দিয়ে দিই, 30 জন যদি বাদ দিই যারা উভয় বিষয়ে পাশ করছে, তাহলে বাকি যে 30 জন থাকলো এরা শুধুমাত্র বাংলায় পাশ করছে। কারণ কি, আমি তো 60 জনের মধ্যে দুই প্রকারের মানুষ ছিল, 60 জনের মধ্যে দুই প্রকারের মানুষ ছিল, যে একটা হচ্ছে বাংলায় পাশ করা মানুষ, আর একটা বাংলা আর গণিত দুটাতেই পাশ করা মানুষ। তাহলে যেটা উভয় বিষয়ে যে পাস করছে 30 জন, এদেরকে যদি আমি ক্লাসরুম থেকে আউট করে দেই, তাহলে বাকি যারা থাকলো তারা হচ্ছে কি শুধু বাংলায় পাশ করা মানুষ, নাকি শুধু বাংলায় পাশ করা মানুষ। তাহলে শুধু বাংলায় পাশ পাশ করছে আমাদের কি 60 - 30 মানে 30 জন। আবার আমি এরপরে পরের দিন আবার কাজ করলাম, যে যারা গণিতে পাশ করছে তোমরা একটা ক্লাসরুমে ঢুকো। তাহলে এইখানে আমি 40 জনকে ওই ক্লাসরুমের মধ্যে ঢুকাইলাম। এদের মধ্যে যারা আবার কি উভয় বিষয়ে পাশ করছে, মানে বাংলায়ও পাশ করছে গণিতের সাথে, তাদেরকে আমি বের করে দিলাম। তাহলে আমি যদি বলি যে এই 30 জনকে যদি আমি বের করে দেই, তাহলে আমার যে বাকি 10 জন থাকবে এরা শুধু গণিতে পাশ করা, শুধু গণিতে পাশ করা, শুধু গণিত, শুধু গণিতে পাশ করছে কতজন সেটা আমরা পাবো। বুঝছি কি বুঝি নাই? তার মানে বাংলায় পাশ মানে কোনো একটা বিষয়ে পাশ যত দেওয়া থাকবে, সেখান থেকে যদি উভয় বিষয়ের পাশটা বাদ দেওয়া যায়, তাহলে শুধু বাংলায় পাস মানে শুধু ওই সাবজেক্টে পাসটা বের হবে। মানে ওই দুটো সাবজেক্টের পাসটা আমি বাদ দিয়ে দিলাম, তাহলে শুধু ওই সাবজেক্টের পাসটা বের হবে। আবার গণিতে পাস করছে যত, সেখান থেকে যদি উভয় বিষয়টা বাদ দেই, তাহলে শুধু ওই বিষয়ে পাসটা আসলে বের হয়। এখন আমরা যদি একটু আলাদা আলাদা করে নেই, যে অনলি বাংলায় পাস করছে আমাদের 30 জন, অনলি বাংলায়। অনলি ম্যাথমেটিক্সে পাস করছে আমাদের হচ্ছে 10 জন। আবার উভয় বিষয়ে মানে বোথ বোথ বাংলা আর ইংলিশ, বাংলা আর ম্যাথে পাস করছে হচ্ছে 30 জন। তাহলে টোটাল আমাদের পাশের সংখ্যা, টোটাল পাশের সংখ্যা কত হইলো? 30 30 60 আর 10 হচ্ছে 70 জন। 70 জন হয় একটা বিষয়ে, নাহলে দুটো বিষয়ে পাস করছে। এরা হচ্ছে একটা বিষয়ে শুধু বাংলা শুধু গণিত, আর বোধ বিষয়ে পাস করছে তো 30 জন। তাহলে মোট 70 জন অন্তত একটা বিষয় হলেও পাস করছে। তাহলে এখন আমার যদি দেওয়া থাকে যে এই এই জায়গায় টোটাল স্টুডেন্ট ছিল 100 জন, আমি বললাম যে শ্রেণীতে টোটাল স্টুডেন্ট ছিল 100 জন, তাহলে 70 জন স্টুডেন্ট অন্তত একটা বিষয় হলেও পাস করছে। তাহলে বাকি 30 জনের অবস্থা কি? সেটা হচ্ছে উভয় বিষয়ই ফেল, মানে এরা কোনো বিষয়ই পাস করে নাই, উভয় বিষয়ই ফেল করছে। তাহলে বাকি 30 জন। এটা হচ্ছে আমাদের প্রথম বেসিক। এটা কি আমরা বুঝতে পারলাম? এইটা কিন্তু আগে বুঝতে হবে জিনিসটা, আরেকবার আমি বুঝাই দিচ্ছি, না হলে সমস্যা নাই। যে কাহিনী হচ্ছে এরকম, যে আপনি যদি কোনো সময় যদি দেখেন একটা সাবজেক্টে পাশের পরিমাণ দেওয়া আছে, সেখান থেকে উভয় বিষয় পাস বাদ দিলে শুধু ওই বিষয়ে পাসটা বের হয়। কথাটা আগে বুঝেন, এটা একটু বেসিক, আমি আরো শর্টে করার সিস্টেম বলে দিব, কোনো প্যারা নাই, কিন্তু এই বেসিকটা আগে শিখে নেন। এটুক বেসিক শেখাটা ভালো। হুম, বাংলায় পাস থেকে যদি উভয় বিষয়ে পাসটা আমি বাদ দিই, তাহলে শুধু বাংলায় পাস বের হবে। গণিতে পাস থেকে উভয় বিষয়ে পাস বাদ দিই, তাহলে শুধু গণিতে পাস বের হবে। শুধু বাংলায় পাস, শুধু গণিতে পাস এবং উভয় বিষয়ে পাস সব যোগ করলে অন্তত একটা বিষয়ে পাস বের হবে। আর এই যে মোট শিক্ষার্থী থেকে এই এই সংখ্যা যদি আমরা বাদ দেই, তাহলে কোনো বিষয়ে পাস করে নাই এরকম স্টুডেন্টের সংখ্যা বের হবে। এটাই হচ্ছে সবচেয়ে মেইন বেসিক, এই অঙ্কগুলা করার মেইন বেসিকই এটা। তারপরেও আমি আরো আরো শর্টকাট দিয়ে দিই, তবে বেসিকটা শেখা দরকার। বেসিকটা শেখা থাকলে সুবিধা হয়, অনেক জিনিস বুঝতে আন্ডারস্ট্যান্ডিং করতে সুবিধা হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইখানে আমাদের আরেকটা জিনিস আছে যেটা দিয়ে অঙ্কটা করা যায়। আচ্ছা, অঙ্কটা যেটা করা যায়, এই কথাগুলাকেই আবার ভেন চিত্রের মাধ্যমেও করা যায়। ভেন চিত্র, ভেন ডায়াগ্রাম, সেটা কি ডুসুম? এটা মনে করেন বাংলায় পাস এখানে দেওয়া আছে ডুসুম করে, এটা আছে গণিতে পাস মনে করেন এখানে দেওয়া আছে। তো বাংলায় পাস আছে হচ্ছে ধরেন একটা দেয়া আছে। তো বাংলায় পাস আমরা একটু আগে যেটা দেখছিলাম 60% মনে করেন বাংলায় পাস, আর গণিতে পাস আমরা দেখছিলাম মনে করেন 40%, আর বোথ দুই বিষয়ে পাস। তার মানে এই যে হলুদ কালি দিয়ে যেটা দিছি, সেই হলুদ কালিটা হচ্ছে বাংলায় পাস, আর সাদা কালি দিয়ে যেটা দিছি, সাদা দিয়ে দিছি সেটা হচ্ছে গণিতে পাস।
এখন দুইটারই মধ্যেকার যে মাঝখানের যে এইটুকু এরিয়া কি দুইজনের মধ্যে পাইছে, এটা হচ্ছে দুই বিষয়ে পাস। এই দুই বিষয়ে পাশের পরিমাণ দেওয়া আছে মনে করেন 30%। এটা বিষয়টা হচ্ছে 30% হচ্ছে দুই বিষয়ে পাস করছে। তাহলে আপনি দেখেন এই 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 জোনটা থেকে এই জোনটা ছিল বাংলায় পাস, সেখান থেকে উভয় বিষয়ে পাস 30% যদি বাদ দিই, 60 থেকে 30% বাদ দিলে শুধু বাংলায় পাশের পরিমাণ দাঁড়াবে 60 - 30 মানে 30%। এটা হচ্ছে উভয় বিষয় পাস, মানে এইটুক ছিল 60, এটা উভয় বিষয় বাদ দিলে আমাদের এখানে আসে 30%। আবার এইটা এই গোটাটা ছিল 40, সেখান থেকে এই 30% বাদ দিলে এটা থাকে 10%। তাহলে এই 30%, এই 10% আর এই 30% যোগ করলে হয় টোটাল হচ্ছে 70%, যারা অন্তত একটা 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 সাবজেক্ট হলেও পাস করছে। তাহলে টোটাল যদি 100% হয়, তাহলে বাইরে পড়ে গেছে হচ্ছে বাকি 30%, যারা কোনো বিষয়ে পাস করে নাই। এটা হচ্ছে ভেন চিত্র দিয়ে করা। তো ভেন চিত্র দিয়ে করাটাও খুব ইজি তা না। এর আগের নিয়মটা যে বললাম, এর আগের নিয়মটা দিয়ে করা যে সবচেয়ে ইজি তা না। সবচেয়ে ইজি হচ্ছে আমি এখন যে নিয়মটা বলবো, যে নিয়মটা বলবো, এগুলো হচ্ছে বেসিক। হ্যাঁ, ভেন ডায়াগ্রাম দিয়ে করা আর ওই যে এর আগের যে কথাটা বললাম, এই দুটাই বেসিক। তবে এর আগের নিয়মটা দিয়ে করতে পারেন, ভেন ডায়াগ্রাম দিয়ে অযথা করে টাইম নষ্ট করার দরকার নাই, ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র দিয়ে করার প্রয়োজন নাই। মানে বিষয়টা হচ্ছে ভেন চিত্রের বিষয়টা হচ্ছে এটা হচ্ছে যদি গণিতের পরিমাণ, এই বাংলার পরিমাণ যদি 60% হয়, তাহলে এই উভয়টা আছে তো 30, তাহলে 60 - 30 করলে এই 30টা হবে অন্তত, মানে শুধুমাত্র বাংলায় পাস, আর এইটা হচ্ছে উভয় বিষয়ে পাস। আবার এইটুক আছে 40, তার মধ্যে এইটা যেহেতু 30, বাকি এইটুক হচ্ছে 10, মানে যারা শুধু গণিতে পাস। তাহলে এইটা হচ্ছে শুধু বাংলায়, এটা হচ্ছে শুধু গণিতে, আর এটা হচ্ছে উভয় বিষয়। তাহলে 60 আর 30, 30 আর হচ্ছে 10, মানে হচ্ছে 70% হচ্ছে অন্তত একটা বিষয় হলেও পাস আর কি। ঠিক আছে, ওকে, ক্লিয়ার, বুঝছি। এই ভেন ডায়াগ্রাম কি বুঝছি? ভেন ডায়াগ্রাম ক্লিয়ার কিনা? মানে ভেজাল লাগুক যা লাগে লাগুক, বুঝছি কি বুঝি নাই এটা কি আমাকে বলেন। এটা কি ক্লিয়ার হয়েছি? না বুঝার তো কিছু নাই। এইটুকু হচ্ছে বাংলায়, এইটুকু হচ্ছে গণিত, এইটুকু হচ্ছে উভয় বিষয়। তাহলে উভয় বিষয়ের মান 30 দেওয়া আছে, টোটালটা দেওয়া ছিল, এইটা দেওয়া ছিল 60, 60 থেকে 30 বাদ দিলে এটা 30, এই টোটালটা দেওয়া ছিল 40, 40 থেকে 30 বাদ দিলে এটা হচ্ছে 10। তাহলে শুধুমাত্র বাংলায় হচ্ছে 30, উভয় বিষয়ে 30, আর শুধু গণিতে হচ্ছে 10। এই তো কাহিনী। ওকে, ভেন ক্লিয়ার। আচ্ছা, এখন দেখেন খুবই মজার বিষয় যে আপনি আপনি সব সময় একটা কাজ করবেন, একটা নিয়ম, যেটা যেটা সবচেয়ে সহজ নিয়ম, উভয় যেটা দেওয়া থাকবে উভয়কে টার্গেট করবেন। উভয় যদি পাস দেওয়া থাকে, তাহলে অন্তত একটি বিষয়ে পাস, অন্তত একটি বিষয়ে পাস, অন্তত, হ্যাঁ, অন্তত একটিতে পাস, অন্তত একটিতে পাস। এইটার এটা ইকুয়াল হচ্ছে প্রথমে পাস, প্রথম বিষয়ে পাস প্লাস দ্বিতীয় বিষয়ে পাস বিয়োগ উভয় বিষয়ে পাস। মানে প্রথম, মানে পাস পাস পাস, সব পাস হবে, মানে সব পাসগুলো আমি নিব। মানে উভয় যদি পাস আপনার দেওয়া থাকে, তাহলে অন্তত একটা বিষয়ে পাস ইকুয়াল হচ্ছে প্রথম বিষয়ে পাস প্লাস দ্বিতীয় বিষয়ে পাস মাইনাস উভয় বিষয়ে পাস। এই জিনিসটাই পাশের জায়গায় যদি ফেল থাকে, তাহলে প্রথম বিষয় মানে অন্তত একটি বিষয়ে ফেল, অন্তত একটি বিষয়ে ফেল সমান প্রথম বিষয়ে ফেল প্লাস দ্বিতীয় বিষয়ে ফেল মাইনাস উভয় বিষয়ে ফেল। মানে এই কনসেপ্টটা কোথা থেকে আসে? আপনাদেরকে আমি যখন বীজগণিত পড়াবো তখন দেখবেন এ ইউনিয়ন বি, এটা একটা বীজগণিতের ফর্মুলা আছে যে এ ইউনিয়ন বি। হ্যাঁ, যে বীজগণিতে আপনাদের সেটের ফর্মুলা এন অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন হচ্ছে বি। এইটা মানে একটা বিষয়ে পাস, মানে এ নাম্বার বিষয়ে পাস প্লাস বি নাম্বার বিষয়ে পাস, এই ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটাতেই পাস, মানে এ এবং বি দুটাতেই পাস ইকুয়াল হচ্ছে এ অথবা বি, মানে অন্তত একটা বিষয়ে পাসের পরিমাণ। ঠিক আছে, ক্লিয়ার, বুঝছি। হ্যাঁ, এন অফ এ প্লাস হচ্ছে এন অফ বি মাইনাস এন অফ এ এ ইউনিয়ন বি সমান হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এটা যাই হোক, সমস্যা নাই। ওকে, আচ্ছা, ঠিক আছে, আসেন অঙ্ক করি। অঙ্কের বেলা আমরা অনেক অনেক থিওরি টিউরি বুঝলাম, আমরা অঙ্ক করব, সমস্যা নাই। আপনি আগে দেখেন, এখানে বলছে কোনো পরীক্ষার্থীর 70% গণিত, 70% হচ্ছে গণিতে, 50% বাংলায় পাশ করেছে, 70% গণিতে এবং মানে 50% বাংলায় পাশ করছে। আচ্ছা,
উভয় বিষয় 40% পাস করেছে, তা সব পাস দেওয়া আছে, কোনো খেলা নাই এখানে, কোনো খেলাই নেই এখানে, এখানে সব পাস দেওয়া আছে, কোনো খেলা আছে, কোনো খেলা নাই। আপনারে করতে হবে যে অন্তত একটা বিষয় হলো পাস করছে কতজন, সেটা আপনি বের করবেন। অন্তত একটা বিষয় হলো, আমি কি বলছি, অন্তত একটিতে পাস সমান কি, অন্তত অন্তত একটিতে পাস। তাহলে অন্তত একটাতে পাশের পরিমাণটা কি হবে, যে এই যে গণিতে পাস প্লাস বাংলায় পাস মাইনাস উভয় বিষয়ে পাস। এই যে এটা হচ্ছে গণিতে 70, বাংলায় 50 মাইনাস 40 করে দিব, তাহলে অন্তত একটা বিষয় হলো পাস। সেটা কত পার্সেন্ট, তাহলে 50 আর 70 হচ্ছে 120, 120 থেকে 40 বাদ দিলে হচ্ছে 80%। 80% অন্তত একটা হইলেও পাস করছে, তাহলে মোট তো 100%। তাহলে উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল কত পার্সেন্ট, ওই 100% থেকে আমরা যদি বাদ দেই ঢুসুম করে, তাহলে বাকি 20% হচ্ছে উভয় বিষয়ে কি বলেন তো ফেল। উভয় বিষয়ে ফেল করছে হচ্ছে 20%। বুঝছি, পারবো, ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের কিন্তু ওই যে লাস্টে যে কথাটা বললাম ওইটা দিয়ে। আর কেউ যদি বলে যে না স্যার আমি প্রথমকার নিয়মটা অনুযায়ী করতে চাই, তাহলে আপনি কি করবেন, যে ম্যাথে আপনার প্রথমে দেওয়া আছে যে 70% আছে গণিতে, 70% দেওয়া আছে গণিতে, তাহলে অনলি ম্যাথে কত পার্সেন্ট সেটা আগে বের করবেন। যেহেতু উভয় পার্সেন্ট, উভয় বিষয় 40%, তাহলে 70 মাইনাস কি হবে বলেন তো 40, তাহলে 70 মাইনাস 40 মানে 30%। এরকম আপনার দেওয়া আছে বাংলায় পাস করছে হচ্ছে 50%, তাহলে অনলি বাংলায় কত পার্সেন্ট সেটা যদি আমি বলি, তাহলে কি 50 মাইনাস হচ্ছে আমাদের 40 মানে 10% হচ্ছে অনলি বাংলায়। এখন দেখেন যে তাহলে মোট মানে অন্তত একটা বিষয় হলো পাস করছে, একটা হচ্ছে অনলি ম্যাথ, অনলি ম্যাথ, অনলি বাংলা আর বোথ, এই তো কাহিনী। তাহলে অনলি ম্যাথে পাস করছে কত 30%, অনলি বাংলায় পাস করছে কত 10%, উভয় বিষয়ে পাস করছে কত 40%, তাহলে টোটালের উপর পাস করছে 80%, বাকি 20% হচ্ছে উভয় বিষয়ে ফেল করছে, এই কাহিনী। এটা হচ্ছে বেসিক, তা বেসিক দিয়ে করলে একটু সময় বেশি লাগতেছে, আমি সেই জন্য বললাম এইটা হচ্ছে সবচেয়ে ইজি প্রসেস। এটা হচ্ছে সবচেয়ে ইজি প্রসেস, যে প্রথমটিতে পাস প্লাস দ্বিতীয়টিতে পাস মাইনাস উভয় বিষয় পাস করলে অন্তত একটা বিষয় হলো পাস করছে, এটার পরিমাণ পাওয়া যাবে। তাহলে সেইখান থেকে 100% যেহেতু মোট শিক্ষার্থীর পরিমাণ, আমরা পার্সেন্টেজ থাকলে 100% ধরে নিব যে মোট শিক্ষার্থী, তাহলে বাকি 20% হচ্ছে আমাদের, হ্যাঁ বাকি 20% হচ্ছে আমাদের ইয়ে, বাকি 20% হচ্ছে আমাদের উভয় বিষয় ফেল। ক্লিয়ার, বুঝছি। এখানে একটা জিনিস লক্ষণীয়, আমার তো তিনটাই লাগবে একই জায়গায়, মানে কারণ এটাও পাস লাগলে এটাও পাস লাগবে, এটাও পাস লাগবে, এইটা ফেল হইলে এটাও ফেল হইলে এটাও ফেল হবে। এখন কথা হচ্ছে দুইটা ফেল দেওয়া আছে একটা পাস দেওয়া আছে, আপনি কোনটা চেঞ্জ করবেন। মনে রাখবেন উভয়কে কখনো চেঞ্জ করা যাবে না, আমি তাই বলছি উভয় যেটা দেওয়া থাকবে সেইটাতে চেঞ্জ করতে হবে সবাইকে, উভয় যেটা দেওয়া থাকবে সেটাতে চেঞ্জ করতে হবে। কিরকম আমরা দেখি আস্তে আস্তে অঙ্ক যদি আসে আমরা দেখবো আর কি, সমস্যা নাই। হ্যাঁ এটাই আসছে দেখেন, বলতে বলতে অঙ্কটা আসছে, যে এখানে বলছে যে কোনো পরীক্ষায় 60% গণিতে এবং 70% ইংরাজিতে পাস করে, এখানে বলছে এটা পাস করে, কিন্তু উভয় বিষয়ে 15% ফেল করে, ফেলের পরিমাণ কিন্তু এবার দেওয়া আছে। আপনি এখন চিন্তা করতে পারেন কোনটা আমারে চেঞ্জ করতে পারে, কারণ পাস আর ফেল দুটো মিক্সড। মনে রাখতে হবে উভয় বিষয় যেটা আছে সেইটাতেই আপনারে কনভার্ট করে নিতে হবে। আপনার পাস এইটাকে উভয় বিষয়কে কখনো কনভার্ট করা যায় না, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমাদের যে ইয়াটা আসবে সেটা হচ্ছে অন্তত একটা বিষয়ে ফেল, মানে উভয় বিষয়ে ফেল যেহেতু দেওয়া আছে, অন্তত একটিতে ফেল, অন্তত একটিতে ফেল সমান হচ্ছে প্রথম বিষয়ে ফেল। এখন দেখেন প্রথম বিষয়ে যেহেতু 60% পাস করছে, তাহলে বাকি 40% ফেল করছে, আপনি ফেলের পরিমাণ বের করবেন। এই যে একটা একটা বিষয় 60% যদি পাস থাকে বাকি 40% ফেল, তাহলে গণিতে ফেল করছে হচ্ছে 40%, বাংলা ইংরেজিতে যেহেতু পাস করছে 70% বাকি 30% ফেল, তাহলে গণিতে ফেল, ইংরেজিতে 30% ফেল, আর উভয় বিষয়ে ফেল তো হচ্ছে 15%, তাহলে মাইনাস হচ্ছে 15%, তাহলে 40 আর 30 হচ্ছে আমাদের 70, 70 থেকে 15 বিয়োগ করলে আস্তে আস্তে 55%। অন্তত একটা বিষয় হলেও ফেল করছে হচ্ছে 55%। তাহলে উভয় বিষয়ে পাস কত, উভয় বিষয়ে পাস মানে অন্তত একটা বিষয় ফেল পাইছি, তাহলে এখন আমরা উভয় পাস পাবো। 100% থেকে যদি বাকি পার্সেন্টেজটা বলি, তাহলে উভয় বিষয়ে পাস হচ্ছে 45%, তাহলে উভয় বিষয়ে পাস হচ্ছে আমাদের 45%, এটার অ্যান্সার হবে 45%। বুঝছি, ক্লিয়ার, পারবো। এটা কিন্তু মানে এই বেসিকটুকু রাখতে হবে, মানে ব্যাপারটা হচ্ছে কিরকম যে আমাদের
যদি উভয় বিষয় যেটা দেওয়া থাকবে সেটাতে কনভার্ট করে নিতে হবে সবগুলাকে। উভয় বিষয় যদি ফেল দেওয়া আছে তাহলে অন্তত একটা বিষয় ফেল সমান প্রথম বিষয়ে ফেল প্লাস দ্বিতীয় বিষয়ে ফেল মাইনাস উভয় বিষয়ে ফেল। তাহলে প্রথম বিষয়ে ফেল হচ্ছে আমাদের 60% যেহেতু পাস তার মানে 40% ফেল, 70% যেহেতু পাস 30% ফেল। তাহলে প্রথম বিষয়ে ফেল প্লাস দ্বিতীয় বিষয়ে ফেল মাইনাস উভয় বিষয়ে ফেল করলে অন্তত একটা বিষয় ফেল পাওয়া যাবে। তাহলে মোট 100% থেকে যদি ওই পার্সেন্ট বাদ দিই তাহলে উভয় বিষয়ে পাস পাওয়া যাবে। সবাই ক্লিয়ার? বুঝছি? ওকে, ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন, বুঝছেন কিনা? ওকে। হুম, দেখেন এখানে কি বলছে, 70% বাংলায়, এখানে কিন্তু পার্সেন্টেজ দিয়ে অ্যান্সার চায় নাই, 200 জন ছাত্রের মধ্যে সংখ্যায় অ্যান্সার চাইছে, এটাও আবার লক্ষণীয়। 70% বাংলায়, 60% ইংরেজিতে এবং 40% উভয় বিষয় পাস করে, সবই পাস দেওয়া আছে, তাহলে তো আর কোনো কথা নাই। তাহলে অন্তত একটা বিষয় পাস, অন্তত একটিতে পাস, অন্তত একটিতে পাস, অন্তত একটিতে পাস সমান প্রথম বিষয় পাস সেটা হচ্ছে 70%, দ্বিতীয় বিষয়ে পাস 60%, মাইনাস উভয় বিষয় পাস, উভয় বিষয় পাস হচ্ছে 40%। ঠিক আছে, মাইনাস উভয় বিষয় পাস 40%। তাহলে 70 আর 40 130 থেকে 40 বিয়োগ করলে হচ্ছে 90%। 90% হচ্ছে অন্তত একটা বিষয় হলেও পাস করছে। তাহলে উভয় বিষয় ফেল কত পার্সেন্ট? উভয় বিষয়ে ফেল হচ্ছে, উভয় বিষয়ে ফেল আসতেছে হচ্ছে আমাদের 100 থেকে যদি আমরা 10% বাদ 90% বাদ দিই তাহলে হচ্ছে আমাদের 10%। 10% হচ্ছে আমাদের, অনেকেই আবার করে কি যে এই 10% দেখে 10 অ্যান্সার দিয়ে দেয়। 10 অ্যান্সার কিন্তু না, বলছে যে উভয় বিষয়ে ফেল কতজন করেছে, জন কিন্তু, পার্সেন্টেজ না কিন্তু। এখানে কিন্তু মোট ছিল 200 জন, তার মানে 200 জনে 10% আসলে ফেল করছে, মানে পার্সেন্টেজে 10%, কিন্তু ফেল করেছে কতজন? তাহলে ফেল করেছে হচ্ছে উভয় বিষয়ে যে ফেল করেছে সেটা হচ্ছে 200 এর 10%, 200 এর 10% মানে 20 জন, তাই না? 200 গুণন এর মানে গুণন 10% মানে 10 ভাগ 100, 100 আর 200 ঢুসুম ঢুসুম কেটে দিয়ে আমরা হচ্ছে 20 জন। আমরা কিন্তু এটার অ্যান্সার কিন্তু 20 জন। আবার অনেকেই এটা 10% দিয়ে দেয়, তাই না? 10 করা যাবে না কিন্তু। মানে ব্যাপারটা হচ্ছে উভয় বিষয়ে পাস করছে 90%, সরি, অন্তত একটা বিষয় পাস করছে 90%, তার মানে 100% থেকে বাদ দিলে 10% হচ্ছে উভয় বিষয় ফেল করছে। কিন্তু ফেলের এটা পার্সেন্টেজ, মানে 100 জনে 10 জন, কিন্তু মোট আছে 200 জন, তাহলে 200 জনে 20 জন। মানে আমি ঐকিক নিয়মও যদি করি 100 জনে কয়জন ফেল করছে? 10 জন ফেল করছে, কিন্তু আছে তো মোট 200 জন, তাহলে 200 জনে 20 জন ফেল করছে। আমরা একটু ডিরেক্টলিও করতে পারি। ঠিক আছে, এই ম্যাথ গুলো ইজি লাগতেছে না এখন? সবাই কি ইজি, ইজি হয়ে গেছে? আপনারা যে বলতেছিলেন যে এগুলা কঠিন লাগে, হার্ড লাগে, এখন কি ইজি হয়ে গেছে? সব ক্লিয়ার? পারবেন? দেখেন তো, পারলে এটা দেখেন পারেন কিনা। অকৃতকার্য দেওয়া আছে, উভয় বিষয়ে কৃতকার্য, এটা তো কি হয়েছে? এটা তো বেশি সহজ, তাতে করেন, আনসার বলেন। ও এটা অপশন দেয় নাই আর কি, অপশন না দিয়ে দেওয়ার জন্য দিছে, কিন্তু মানে এর আগের অঙ্কগুলোর মতোই জাস্ট। তো কারণ সব অকৃতকার্য বাংলায়, তারপরে গণিতে মানে অঙ্কে এবং উভয় বিষয়ে সবগুলোই তো অকৃতকার্য দেওয়া আছে। সবগুলো একই জিনিস দেওয়া থাকলে তো আর আমার সমস্যা নাই, অন্তত একটি বিষয় অকৃতকার্য পেয়ে যাব, অন্তত একটিতে অকৃতকার্য। হ্যাঁ, অকৃতকার্য, অকৃতকার্য মানে ফেল, অন্তত একটিতে ফেল সমান বাংলায় ফেল 40%, তারপরে অঙ্কে ফেল 25%, উভয় বিষয়ে ফেল 10%। মানে বাংলা মানে দুইটা বিষয়ে ফেলটা যোগ করে উভয় বিষয়টা বিয়োগ করতে হয়, তাহলে আমরা বিয়োগ করলে পাচ্ছি 55%। তাহলে 55% হচ্ছে অন্তত একটি হইলেও ফেল। তাহলে আমাদের অতএব উভয় বিষয় কৃতকার্য, উভয় কৃতকার্য। এটা কিন্তু রিটেনে করার সময় জাস্ট একটা জিনিস আপনি লিখে দিবেন, সেটা হচ্ছে 100 মাইনাস 55% মানে হচ্ছে যে 45%। আপনি উপরে লিখে নিবেন যে ধরি মোট, রিটেনে করার সময় মোট শিক্ষার্থী 100%, এটা ধরে নিবেন। হ্যাঁ, ধরি মোট শিক্ষার্থী 100%, এটা ধরে নিলে আপনার হয়ে যাবে। রিটেনে এইভাবে করেই করবেন। ধরি মোট শিক্ষার্থী 100%, অতএব অন্তত একটিতে কৃতকার্য সমান 40% প্লাস 25% মাইনাস 10% মানে 50%, 55% অকৃতকার্য। তাহলে উভয় বিষয় কৃতকার্য হচ্ছে 45%। ঠিক আছে, পার্সেন্ট সবাই না? ওকে, বুঝছি সবাই? ক্লিয়ার?
ওয়েল ডান। দেখেন দেখেন তো কি করা যায়। এটা কি বলছে, একটি স্কুলের 60% ছাত্র বাংলায় এবং 70% গণিতে পাশ করে, 20% ছাত্র উভয় বিষয়ে ফেল করলো এবং 250 জন উভয় বিষয়ে পাশ করলো। মোট কতজন ছাত্র শুধু বাংলায় ফেল করলো বলেন? শুধু বাংলায় কথাটা আসছে, তার মানে আমাদের কিন্তু একটু বেসিক খাটাইতে হবেই, তাই না? একটু বেসিক কিন্তু আছেই এখানে। বলেন কি হবে? করেন করেন করেন। স্লাইড তো প্রথম স্লাইড গুলো দিছি, শতকরা স্লাইডও মনে হয় শতকরা স্লাইডও দিয়ে দিব এর মধ্যেই, সমস্যা নেই। আচ্ছা লেখেন, আমি যদি ধরি ধরি ওই মোট শিক্ষার্থী, যেহেতু মানে রিটেন নিয়মে করে দিচ্ছি, মোট শিক্ষার্থী আছে, মোট শিক্ষার্থী হচ্ছে 100%, পার্সেন্টেজ দিয়ে যেহেতু সব, মোট শিক্ষার্থী 100%। আপনি চিন্তা করেন এখানে বলছে 60% বাংলায়, 70% ছাত্র গণিতে পাশ করে। আপনি আগে বুঝবেন এখানে পাশ করে দেওয়া আছে, হ্যাঁ, আবার 20% ছাত্র উভয় বিষয় ফেল করে। বলেন তো কিসে পরিণত করতে হবে আমাকে? পাশে পরিণত করতে হবে নাকি ফেলে? মানে পাশে পরিণত, একটাতে পাশ দেওয়া আছে একটাতে ফেল দেওয়া আছে, তার মানে আমাকে কিসে পরিণত করতে হবে? সবগুলোকে পাশে পরিণত করব নাকি ফেলে পরিণত করব? এটা আগে প্রথম কোশ্চেন, কারণ এতক্ষণ থেকে এটাই বলতেছিলাম, পাশ নাকি ফেল, এটা আগে বলেন আমারে বলেন। সবগুলাকে কি পাশে পরিণত করব নাকি ফেলে পরিণত করব? রাইট, এই তো আফসার, বিথ, ভেরি গুড। হুম হুম, এই তো রিপা, মুনিরা, হ্যাঁ সবাই সঠিক, মানে ফেলে পরিণত করবো, রাইট। আচ্ছা যেহেতু ফেলে পরিণত করব, কেন? কারণ উভয় বিষয়টা ফেল দেওয়া আছে, উভয় বিষয় ফেল দেওয়া থাকলে উভয় বিষয় যেটা দেওয়া থাকবে সেটাতে পরিণত করব সবাইকে। তাহলে বাংলায় পাস যদি 60% হয়, তাহলে বাংলায় ফেল কত পার্সেন্ট সেটা যদি আমরা বলি যে বাংলায় ফেল, বাংলায় ফেল হচ্ছে 100% থেকে আমি এই 60% বাদ দিলে আমরা পাচ্ছি হচ্ছে আমাদের 40% হচ্ছে বাংলায় ফেল। আবার আমি যদি বলি যে গণিতে পাস করছে 70%, তার মানে গণিতে ফেল কত পার্সেন্ট, এটা যদি আমরা বলি গণিতে ফেল হচ্ছে 100% থেকে যদি আমরা 70% বাদ দিই, তাহলে বাকি 30% হচ্ছে গণিতে হচ্ছে ফেল। আমরা দুইটা ফেল বের করে ফেলছি। তাহলে এখন অন্তত একটা বিষয় হলেও যদি ফেল করার কথা বলি, অন্তত একটিতে ফেল কেন বের করতেছি? অন্তত একটিতে ফেল, অন্তত একটিতে ফেল হচ্ছে আমাদের প্রথম বিষয়ে ফেল 40%, দ্বিতীয় বিষয়ে ফেল 30%, উভয় বিষয়ে ফেল আমাদের হচ্ছে 20%। তার মানে 70 থেকে 20 বাদ দিলে আমাদের আসছে 50%। তাহলে 50% হচ্ছে অন্তত, অন্তত একটা বিষয় হলেও ফেল করছে। তাহলে আমরা কি বলতে পারি? অন্তত একটা বিষয় হলেও যে ফেল করছে, সেটা 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 হচ্ছে আমরা কি বলতে পারতেছি? অন্তত একটা বিষয় হলেও ফেল করছে আমাদের হচ্ছে 50%। তাহলে উভয় বিষয়ে পাশ করছে কত? কারণ উভয় বিষয়ে পাশের পরিমাণ কিন্তু দেওয়া আছে 250। তাহলে উভয় পাশ, উভয় বিষয়ে পাশ, উভয় বিষয়ে পাশ করছে কি? বাকি 100% থেকে আমরা যদি 50% বাদ দিই, বাকি 50% উভয় বিষয়ে পাশ করছে, তাই না? তাহলে পার্সেন্টেজের খাতিরে 50% হচ্ছে উভয় বিষয়ে পাশ করছে। কথাটা হচ্ছে, আমার কথা এখানে শেষ হয়ে যায় না, 250 জন উভয় বিষয়ে পাশ করছে, তার মানে 250 হচ্ছে 50%-এর মান। বুঝলাম, কারণ 50% আমাদের আসছে উভয় বিষয়ে পাশ করছে, আবার সংখ্যার বিচারে বলছে 250 জন পাশ করছে, তাহলে 50% ইকুয়াল হচ্ছে 250 জন, এটা আমি দিলাম। কিন্তু আমার যেটা বের করতে বলছে শুধু বাংলায় ফেল কতজন, কতজন, এটা পার্সেন্টেজের বিচারে কত শুধু বাংলায়? বলেন তো, আমাদের কাহিনীটা শুনেন। বাংলায় ফেল করছিল কত? বাংলায় ফেল করছে কত পার্সেন্ট দেখেন তো, বাংলায় ফেল করছে কি 40% বাংলায় ফেল। তাহলে শুধু বাংলায় ফেল কত পার্সেন্ট? মানে ওই যে আগের মতো মনে করেন বাংলায় যারা ফেল করছে ওদেরকে একটা রুমের মধ্যে ঢুকাইলেন, এর মধ্যে বাংলায় ফেলও আছে, আবার অন্য সাবজেক্ট গণিতে ফেলও আছে। দুইটা বিষয়ে যারা ফেল করছে এরা তো ফেল হয়েছে, ওদেরকে বাইর করে দিলেন ওখান থেকে। তাহলে উভয় বিষয়ে যারা ফেল করছে তাদেরকে যদি বাইর করে দেয়, তাহলে থাকলো কে? শুধু বাংলায় ফেল। তাহলে শুধু বাংলায় ফেল করছে কত পার্সেন্ট সেটা যদি আমি বের করতে চাই, যে শুধু বাংলায় ফেল, শুধু বাংলায় ফেল হচ্ছে আমাদের পার্সেন্টেজের বিচারে
যে আমাদের যেহেতু ফেল বাংলায় ফেল করছে 40%, এর মধ্যে উভয় বিষয়ে যে ফেলটুস ছিল, উভয় বিষয়ে ফেলটুস ছিল হচ্ছে আমাদের 20%। এই 20% কে বাইর করে দিলে বাকি 20% কিন্তু উভয় বিষয়ে ফেল করছে, বাকি 20%। অর্থাৎ এই পরিমাণটা আমাকে বের করতে বলছে, কথাটা বুঝেন এখন। আমার উভয় বিষয়ে পাস যে করছে 50%, এই 50%-এর মানটা দেওয়া আছে 250। তাহলে 50%-এর মান যদি 250 জন হয়, আমাকে বলা হয়েছে যে তাহলে এই শুধু বাংলায় পাস মানে হচ্ছে 1%-এর মান হবে 250 ভাগ 50, মানে 20%-এর মান তাহলে কত? 20%-এর মান হবে 250 গুণন হবে হচ্ছে 20, হ্যাঁ, ভাগ হচ্ছে আমাদের আহ ভাগ কত বলেন তো? ভাগ হচ্ছে 50। তাহলে আমরা পাচ্ছি এটা 5, তার মানে 5 দ্বিগুণে 10 মানে 100 জন। কতজন আসে বলেন তো? 100 জন। ক্লিয়ার? বুঝছি। ক্লাসের নোটিফিকেশন না, ক্লাস তো আপনার 10টার দিকে শুরু হয়ে যায়, 10টার দিকে চলে আসবেন। কিসের নোটিফিকেশন? নোটিফিকেশন দিয়ে কি করবেন? নোটিফিকেশন মাঝে মাঝে ফেসবুক দিবে, মাঝে মাঝে ফেসবুক দিবে না। আপনি 10টার দিকে এসে বসে থাকবেন ক্লাসে, তো নোটিফিকেশনের চিন্তা করেন কেন? আচ্ছা দেখেন, আবার আবার বলে দিচ্ছি, কোনো প্যারা নাই, আবার বলে দিচ্ছি, দেখেন। হুম, খেয়াল করেন এখানে বিষয়টা কি বলছে। এখানে বিষয়টা বলছে যে মানে আমি বলছি যে 100 জন শিক্ষা পার্সেন্ট, 100% আমরা শিক্ষার্থী ধরে নিছি। আচ্ছা, বাংলায় পাশ করছে হচ্ছে আমাদের 60%, আর আমাদের 70% হচ্ছে গণিতে পাশ করছে, কিন্তু উভয় বিষয়ে ফেল দেওয়া আছে 20%। তাহলে আমরা কি করব? এইখান থেকে বাংলায় ফেল পাইছি 40%, আবার গণিতে ফেল পাইছি 30%। তাহলে বাংলায় ফেল প্লাস গণিতে ফেল মাইনাস উভয় বিষয়ে ফেল যে আছে 20%, এটা যদি বাদ দিই, 70 থেকে 20 বাদ দিলে 50% হচ্ছে অন্তত একটা বিষয় হলেও ফেল। এইখান থেকে 100 থেকে বাদ দিলে বাকি 50% হচ্ছে উভয় বিষয়ে পাস। এই উভয় বিষয়ে পাস যে আছে 50%, এই 50%-এর কথা এখানে বলছে 250 জন উভয় বিষয়ে পাস করছে, তার মানে 50%-এর ভ্যালু হচ্ছে 250 জন। আমাকে বলছে মোট কতজন শুধু বাংলায় ফেল করছে, শুধু বাংলায় ফেল। বাংলায় ফেল তো 40%, তাহলে শুধু বাংলায় ফেল হচ্ছে এই যে উভয় বিষয়ে যারা ফেল করছে তাদেরকে আমি যদি বাদ দিই, উভয় বিষয়ে যদি 20%, তাকে বাদ দিলাম, 40% থেকে 20% বাদ দিলে বাকি 20% হচ্ছে উভয় বিষয়ে ফেল। 50%-এর মানটা দেওয়া আছে, 1% কত, 20% কত, অ্যান্সার বের হয়ে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? এটা অঙ্কটা কঠিন আর কি, মানে তুলনামূলক কঠিন অঙ্ক ওগুলার চেয়ে। মানে যেগুলো অঙ্ক এতক্ষণ থেকে করিয়েছে ওগুলাই মূলত থাকে, আর এই অঙ্কটা কঠিন, কঠিন একটা অঙ্ক করাই দিলাম। এটা কি বুঝেছি? মানে এই পর্যন্ত প্রথম পোর্শন গুলো তো একই, আসলে পার্সেন্টেজ বের করা, যে উভয় বিষয়ে পাস 50%, এই পর্যন্ত তো পুরো অঙ্ক আগের মতোই। আর শুধু বাংলায় ফেল মানে কি, ওই যে বাংলায় ফেল ছিল 40, সেখান থেকে 20% বাদ দিলে শুধু বাংলায় ফেল হবে 20। তাহলে 50%-এর মান দেওয়া আছে 250, একের মান কত, 20%-এর মান কত। ক্লিয়ার? বুঝছি। দেখেন তো বুঝছেন কিনা। হ্যাঁ, রিটেন অঙ্ক তো একটু হার্ড আছে, রিটেন অঙ্ক। সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। ওকে, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ক্লিয়ার। আচ্ছা, এই অঙ্ক করেন দেখি। যে কোনো পরীক্ষায় 90% ইতিহাসে এবং হচ্ছে 85% ভূগোলে কৃতকার্য হলো, যদি উভয় বিষয়ে কেউ ফেল না করে, কেউ ফেল করে নাই, ফেল ইকুয়াল 0, ফেল হচ্ছে 0, হ্যাঁ, ফেল হচ্ছে 0, মানে উভয় বিষয়ে ফেল 0, উভয় ফেল হচ্ছে 0, উভয় বিষয়ে ফেল করতে হচ্ছে 0 জন। তাহলে উভয় বিষয়ে যদি 225 জন পাশ করে, তাহলে পরীক্ষায় কতজন অংশগ্রহণ করেছিল? ওকে, তাহলে ধরি মোট পরীক্ষার্থী 100%, হ্যাঁ, মোট আছে হচ্ছে 100%, হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে ইতিহাসে, আচ্ছা এখানে কি কি দেওয়া আছে, কৃতকার্য এটাও দেওয়া আছে, কিন্তু এখানে উভয় বিষয়ে ফেল দেওয়া আছে। তাহলে উভয় ফেল আছে আর এখানে কৃতকার্য আছে, বলেন তো আমি কি কৃতকার্য বের করব নাকি ফেল বের করব? ফেল বের করব, কারণ উভয় বিষয়ে ফেল 0 দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি ইতিহাসে ফেল, ইতিহাসে ফেল, ফেল গুলা বের করি। ইতিহাসে ফেল কত? ইতিহাসে ফেল হচ্ছে 100 মাইনাস, যেহেতু 90% পাস করছে মানে বাকি 10% ফেল। আবার
ভূগোলে ফেল কত? ভূগোলে যেহেতু 85% পাস করছে, তার মানে আমরা ফেল করছে হচ্ছে 100 - 85 মানে 15% হচ্ছে, আমরা বলতে পারি 15% ভূগোলে ফেল। ভূগোলে এগুলো কিন্তু ফেল, হ্যাঁ এগুলো কিন্তু ইতিহাসে ফেল। ফেল করে লিখিনি কেন? এটা হচ্ছে ধরি মোট 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 আছে হচ্ছে আমাদের 100%, এটা হচ্ছে ইতিহাসে ফেল হচ্ছে 10%, আর ভূগোলে ফেল আমাদের হচ্ছে বাকি 15%। তাহলে তিনটা, আর উভয় ফেল কত ছিল? উভয় ফেল হচ্ছে আমাদের 0%, উভয় বিষয়ে ফেল। তাহলে আমরা জানি যে অন্তত একটিতে ফেল, অন্তত একটিতে ফেল। অন্তত একটিতে ফেল কত? প্রথম বিষয়ে ফেল 10, দ্বিতীয় বিষয়ে ফেল 15, মাইনাস উভয় বিষয়ে ফেল 0, তার 25% হচ্ছে অন্তত একটা বিষয় হলেও ফেল করছে। তাহলে মোট উভয় বিষয়ে পাস কত পার্সেন্ট? উভয় বিষয়ে পাস হচ্ছে আমরা জানি যে 100% থেকে আমরা যদি এই 25% বাদ দিই, তাহলে উভয় উভয় বিষয়ে পাস পেয়ে যাব, সেটা হচ্ছে 75%। তাহলে উভয় বিষয়ে পাস হচ্ছে 75%। দেখেন তো বুঝছেন কিনা? হুম, তাই না? সবগুলো কিন্তু ফেইলে পরিণত করতে হবে। ফেইলে কেন? উভয় বিষয়ে ফেল কেউ করে নাই, বলছে যে উভয় বিষয়ে ফেল যদি না করে, না করে মানে কি? জিরো। কেউ ফেল না করা মানে কি? উভয় বিষয়ে ফেলের পরিমাণ জিরো। এটা আবার উভয় বিষয়ে ফেল মানে তো পাস না, উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল করে নাই তার মানে কি উভয় বিষয়ে পাস করছে সবাই? এটা কি হইলো? এটা তো হইলো না, কারণ উভয় বিষয়ে ফেল করে নাই মানে ওরা এক বিষয়ে বা উভয় বিষয়ে টোটাল পাস করছে 100%। কিন্তু আপনি এটা বলতে পারবেন না যে উভয় বিষয়ে পাস করছে 100%, তা তো বলতে পারবেন না, আপনাকে তো উভয় লাগবে। হ্যাঁ, প্রাইমারি সেকেন্ড ধাপের আগে কি সব শেষ হবে ম্যাথ? নাও হইতে পারে। প্রাইমারি ধাপ যদি আপনার জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়, নাও হইতে পারে। আমাদের আমাদের কোর্স শেষ হবে হচ্ছে ফেব্রুয়ারির মানে শেষে আর কি, মানে আমাদের মার্চের আগে শেষ হবে, ফেব্রুয়ারির লাস্ট উইকে যে শেষ হবে। এখন তার মধ্যে যেই এক্সাম হবে হবে, সেটার সাথে কিছু যায় আসে না, আমাদের টাইম ওইটাই। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে মোট শিক্ষার্থী আমি ধরে নেব হচ্ছে 100%। তাহলে ইতিহাসে ফেল, ইতিহাসে ফেল হচ্ছে 100 - 90 মানে 10%। ভূগোলে ফেল 100 - 85 মানে 15%। উভয় উভয় বিষয়ে ফেল তো 0%। তাহলে অন্তত একটা বিষয় হলেও ফেল করছে হচ্ছে 10 + 15 - 0 মানে 25%। তাহলে উভয় বিষয়ে পাস হচ্ছে 100 - 25 মানে 75%। তাই যেহেতু উভয় বিষয়ে পাশের পরিমাণটা দেওয়া আছে 225, তার মানে আমরা বলতে পারি যে এই 75% যে মানটা পাইলাম সেটাই আমার সংখ্যার দিক থেকে হচ্ছে আমাদের 225 জন। আমার চাইছে কি কতজন ওই পরীক্ষা অংশগ্রহণ করছিল? আমরা তো মোট ধরে নিছি 100%, তার মানে 100%-এর মানটা চাইছে। তার মানে 1%-এর মান হবে 225 ভাগ হচ্ছে 75। তাহলে 100%-এর মান যেটা হবে, তার মানে হচ্ছে 225 গুণন হবে 100 ভাগ হবে 75। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 3, 3 গুণন 100 মানে 300 জন। 300 জন হচ্ছে টোটাল পরীক্ষা অংশগ্রহণ করছে কতজন সেটা। ক্লিয়ার? দেখেন বুঝছেন কিনা? আগের মতোই না অঙ্কটা? মোট 100% ধরে নিলে আমাদেরকে তো, মানে আমার কথা হচ্ছে একটাই কথা, উভয় বিষয়ে যার পরিমাণ দেওয়া থাকবে সেটা নিয়ে কাজ করবেন। যদি উভয় বিষয়ে কেউ ফেল না করে, না করে মানে কি জিরো, উভয় বিষয়ে ফেলের পরিমাণ জিরো, তাহলে উভয় বিষয়ে ফেলের পরিমাণ জিরো দেওয়া আছে, তাহলে আমাকে এগুলোকে ফেলে কনভার্ট করতে হবে। এটা হচ্ছে 10% ফেল করছে ইতিহাসে, আর 15% ফেল করছে হচ্ছে ভূগোলে। তাহলে 10 আর 15 - 0 মানে হচ্ছে 25%, অন্তত একটা বিষয় হলেও ফেল করছে। তাহলে উভয় বিষয়ে পাস হচ্ছে 100 - 25 মানে 75%। এখন বলছে যে উভয় বিষয়ে পাস করছে 225 জন, তার মানে 75%-এর মান হচ্ছে 225 জন। যেহেতু বলছে মোট কতজন অংশগ্রহণ করছিল, সেটা তো 100%, 75%-এর মান 225, 1%-এর মান কত, 100%-এর মান কত। ক্লিয়ার? বুঝছি? পারবো? ক্লিয়ার? 100% ক্লিয়ার, ফুল ক্লিয়ার। ওকে, ঠিক আছে। ওকে, 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 ভেরি গুড।
আচ্ছা, তাহলে এই জনসংখ্যার অঙ্ক আগামী দিন করব। আজকে আমাদের পাশ ফেলের অঙ্ক যেহেতু শেষ, এটাই লাস্ট কনসেপ্ট ছিল। আগামী দিন ইনশাল্লাহ আর বাকি কনসেপ্ট গুলা এই চ্যাপ্টারের আমি দিয়ে দিব আপনাদের, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, দেখে নেই। 40 20 কয় নাম্বার পর্যন্ত আছে এটা? না। আচ্ছা, ঠিক আছে, ওকে। এ পর্যন্তই, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।